দেখা যায় না। হুম। জি স্যার। আচ্ছা, এভারেজ ভ্যালু, আরএমএস ভ্যালু ইত্যাদি আমরা জানলাম, তাই তো? হুম। মিটার দিয়ে আমরা যেটা দেখি সেটাকে কি বলবো জানো? হুম। আরএমএস ভ্যালু স্যার। আরএমএস ভ্যালু, যদিও আমরা জানি যে এটা অন্যরকম, এর সাথে আবার টাইম টুইম ভিন্ন বহু কিছু আছে, অর্থাৎ এর এক্সপ্রেশনটাই ভিন্ন। বাট মান 10 হোক, 20 হোক, ইত্যাদি ইত্যাদি, এগুলো সব হলো আমাদের অ্যাজ লাইক অ্যাজ হলো ডিসি মতো। ডিসি যেমন 10, ওখান থেকে আমরা রিডিং নেই, এখানেও তাই আর কি। এই জিনিসগুলো মনে রাখতে হবে, ডোন্ট কনফিউজ অ্যাবাউট, বুঝতে পারছো? আবার এই ঘুরে ফিরে কিন্তু ডিসি 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 কম্পারিজন সবই ডিসি ডিসি ডিসি, বুঝতে পারছো? ডিসি কে কখনোই তুমি ছুঁড়ে ফেলতে পারবে না। একটা আর একটা হলো কি বলবো, পরিপূরক টাইপের আর কি, মনে করো। হুম। আচ্ছা, আজকে আমরা যাই হোক মোটামুটি আমরা এসি কনসেপ্ট সম্বন্ধে মোটামুটি যেগুলো ধারণা নিলাম মোটামুটি বুঝলাম, বা অনেকে এখনো জানি না বুঝতে পারছো কিনা জানি না। যাই হোক, এইটুকু নলেজ যদি আমাদের থাকে তাহলে আমরা ফার্দার বিভিন্ন এসি সার্কিটের ক্যারেক্টারিস্টিক্স আমরা বিশ্লেষণও করতে পারবো, বুঝতেও পারবো এবং প্রবলেম সলভও করতে পারবো। ঠিক আছে? তো তারই আলটিমেট লক্ষ্যে আমাদের আজকে কিছু সার্কিট আমরা পড়াবো, বিভিন্ন অ্যারেঞ্জমেন্টে কিভাবে এসি সার্কিট, আমরা ডিসির ক্ষেত্রে তো জানি, আর এখানে আমরা দেখবো এসির ক্ষেত্রে বিভিন্ন কম্বিনেশনের যে সার্কিট গুলো হয় তার বৈশিষ্ট্যগুলো আমরা জানবো। আলটিমেটলি আমাদের জানতে হবে আমাদেরকে জানতে হবে আর এল সি এসি সার্কিট, এর বিভিন্ন বৈশিষ্ট্য, হেনাতন ক্যারেক্টারিস্টিক্স যেগুলো আমরা বলি, প্রপার্টিস অ্যানালাইসিস ইত্যাদি, এবং বিভিন্ন কোয়ান্টিটি আমরা স্টাডি করব বা বের করব। বাট বিফোর গোয়িং টু স্টাডি আর এল সি সার্কিট, অর্থাৎ আমরা যেটা ইউজ করি বাস্তবে, আমাদেরকে জানতে হবে, এগুলো না জানলে আবার ওইগুলো বুঝবো না। দ্যাট মিনস আর এল সার্কিট, সরি স্যার, আর এল সার্কিট, আর সি সার্কিট, ঠিক আছে? এটা বুঝতে গেলে আমাদের এগুলো জানতে হবে। আবার আর এল আর সি জানতে গেলে, ভালোভাবে বুঝতে গেলে, আমি যদি ওখান থেকে শুরু করি সরাসরি, তাহলে আবার এই জিনিস বোঝা যাবে না। পিওর, সংক্ষেপে লিখি পিওর আর, সংক্ষেপে লিখি, এটা জানতে হবে। পিওর এল সি কে টি, এটা জানতে হবে। কি আবার কি লিখতে হবে এটা আবার? পিওর, তারপরে হলো কি পিওর সি সার্কিট। এই যে লাস্টের যে তিনটা, এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে আগে, দেন আমরা এটা জানবো কম্বিনেশন। এই কম্বিনেশনটা বুঝতে পারবো তখন ইজিলি। আর এটা যদি বুঝতে পারি, দেন আমরা আর এল সি মানে কম্বাইন্ড থ্রি
এটা আমরা বুঝতে পারবো, আদারওয়াইজ আমরা কোনোটাই বুঝতে পারবো না। এখন এই আর সি এইসব কি জিনিস আসলে, এটা সেটা একটা বিষয়, তাই না? এগুলো সার্কিট এলিমেন্ট। আর এল সি রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স আর হলো ক্যাপাসিট্যান্স। দ্যাট মিনস ডিভাইস যদি বলি রেজিস্টর, ইন্ডাক্টর আর হলো ক্যাপাসিটর। দিস আর দ্য সার্কিট এলিমেন্ট, দ্যাট মিনস প্যাসিভ সার্কিট এলিমেন্টস হুইচ উইল আন্ডারস্ট্যান্ড ফ্রম দ্য ডিসি কনসেপ্ট। কাজেই এখানে একই জিনিস, এখানে কোনো চেঞ্জ নেই। বাট রিমেম্বার ওয়ান থিং দ্যাট উই আর গোয়িং টু স্টাডি, অর্থাৎ আমরা আর এখন আসি হলো কি এসির মধ্যে। দ্যাট মিন দ্যাট ইজ ওয়াই যা বলবো এখন সব হলো এসি, আর দ্যাট ইজ ওয়াই এক্সপ্রেশন উইল বি দ্য ডিফারেন্ট দেন ডিসি। ক্লিয়ার? হুম, আচ্ছা। জি স্যার। তাহলে আমরা পিওর বলতে কি বোঝাচ্ছি, তার মানে সার্কিটে শুধুমাত্র রেজিস্ট্যান্স থাকবে। দ্যাট ইজ ওয়াই উই কল হলো পিওর রেজিস্টিভ। যদি আমি ল্যাঙ্গুয়েজ দিয়ে বলি, পিওর রেজিস্টিভ সার্কিট বা এসি, পিওর রেজিস্টিভ সার্কিট। মানে এসি তো আমরা ব্রডার হেডে তো আছি। ঠিক একইভাবে ইন্ডাকটেন্স, অর্থাৎ ইন্ডাক্টর থাকবে সার্কিটের ভিতরে। ঠিক একইভাবে ক্যাপাসিট্যান্স, ঠিক আছে, শুধুমাত্র ক্যাপাসিটর থাকবে সার্কিটের মধ্যে। এইগুলোকে বলা হচ্ছে হলো পিওর অর্থে, এইভাবে বলা হচ্ছে। আবার যখন আমরা বলবো আরএল সার্কিট, আরএল আরসি সার্কিট, দ্যাট মিনস দেয়ার আর টু সার্কিট এলিমেন্টস, এক হলো রেজিস্ট্যান্স আর হলো ইন্ডাকটেন্স। দে আর কানেক্টেড ইন সিরিজ। দ্যাট ইজ হয় আমরা সাধারণত এটা টাইটেল দিয়ে থাকি এভাবে, এসি সিরিজ আরএল সার্কিট অথবা এসি আরএল সিরিজ সার্কিট, অর্থাৎ দিস টু এলিমেন্টস আর কানেক্টেড ইন সিরিজ, এরকম আর কি। ঠিক একইভাবে এরকম এটা আরসিও তাই একই। আবার এরকম ভাবে আরএলসি সার্কিট, দ্যাট মিনস আর এল এবং সি আর কানেক্টেড ইন সিরিজ within the circuit. That means series connected, অর্থাৎ সিরিজ অ্যারেঞ্জমেন্ট অফ এসি সার্কিট। এইভাবে হলো আমরা হলো বুঝতে হবে এগুলো মিনিং। ফার্স্ট অফ অল আমাদের টার্ম গুলো আগে ভালো করে বুঝতে হবে, দ্যাট ইজ, তা না হলে আমাদের তো কি বুঝবো, কি অবজেক্টিভ, কিছুই তো বুঝবো না। সো এগুলো হলো আমাদের পরের বিষয়। তো এগুলো আমরা ধাপে ধাপে কয়েকটা লেকচারে আমরা এগুলো শেষ করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এগুলো সব মুছে দিলাম। আজকে আমাদের বিষয় হলো, যতটুকু পারি দেখি কি পারা যায়। আর আর সার্কিট, অর্থাৎ পিওর রেজিস্টিভ সার্কিট, পিওর ইন্ডাকটিভ সার্কিট আর হলো ক্যাপাসিটিভ সার্কিট। এই এই হলো আমাদের আজকের বিষয় আর কি পড়ার, ঠিক আছে? তাহলে আমরা টাইটেল দেই হলো পিওর এসি, দিস আর ইউজ দিস, এসি থ্রু পিওর রেজিস্টিভ, সরি, পিওর রেজিস্টিভ, পিআইভি রেজিস্টিভ, ব্র্যাকেটের মধ্যে আর দিয়ে দিলাম সার্কিট, সংক্ষেপে লিখলাম। আবার এটা আর এক সমস্যা, সার্কিট। এই দুটা আমরা মুছে দিই, এগুলো যখন আসে তখন আমরা আবার লিখবো। এই সো টুডে আওয়ার টপিকস ইজ দা হলো কি এসি থ্রু পিওর রেজিস্টিভ সার্কিট। ক্লিয়ার? তোমরা ওই প্রবলেমটা সলভ করছিলা? এই ধরনের অনেক প্রবলেম আছে, এগুলো সলভ করতে হবে। আমি দেব আরো কিছু প্রবলেম, আজকে হয়তো সময় পাবো কিনা জানি না, দেবো আর কি। কাজেই সেগুলো বের করতে হবে, যে কি বলে আরএমএস ভ্যালু, এভারেজ হলো, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, ফেলে রাখলে কিন্তু ওই ফেলেই থাকতে হবে, বুঝতে পারছো? ফেলে রাখা তো যাবে না।
তাহলে এসি থ্রু পিওর রেজিস্টিভ সার্কিট, অর্থাৎ এসি কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট কি হবে, প্রবাহিত হবে কার ভিতর দিয়ে, শুধুমাত্র রেজিস্টরের ভিতর দিয়ে। সেই সার্কিট আমরা স্টাডি করব, তার বৈশিষ্ট্য কি, ঠিক আছে? আচ্ছা, তাহলে লেখো, it is found that if you applied AC supply অথবা AC ভোল্টেজ সোর্স, একই কথা, if we applied AC voltage source in the circuit, it produce অথবা it is produce, একই কথা, it produces অথবা it, এইভাবে লেখো, it is produced, produce AC current, তাহলে হলো যে অবজারভেশন আমরা কি দেখছি, সেই কারণে প্রথমেই বললাম যে ইট ইজ ফাউন্ড দ্যাট if we applied AC voltage source in the circuit, then কি হবে, it is produced অথবা it produces AC current, একই কথা। প্যাসিভ লিখলে হয় একটা ব্যবস্থাই হোক, এটা কোনো সমস্যা না। এসি কারেন্ট আমরা ডিসির থেকেও তাই জানি যে ভোল্টেজ সোর্স না থাকলে আমরা কারেন্ট ফ্লো হবে না, এসিতেও তার ব্যতিক্রম হবে না। দিস ইজ দ্য ক্লাসিক্যাল ইন কি বলে রুলস অর কনভেনশন, নিয়ম, এটা কখনোই কেউ ব্যত্যয় করতে পারে না, তোমাদেরও করা যাবে না। এখানে আবার ডিসি বললে হবে না, এই জন্য এখানে বারবার দুটো শব্দ বলা আছে, এসি এসি। এই এসি বলতে আবার ঘরের এসি বুঝো না আবার, কিন্তু বুঝতে পারছো ঘটনাটা, কত প্রকারের ছাত্র যে আছে অভিজ্ঞতা। আচ্ছা, তাহলে কি হলো, এসি ভোল্টেজ সাপ্লাই যদি আমরা নেই কোনো সার্কিটে, তাহলে সে কি করবে, প্রডিউস করবে কি, এসি কারেন্ট। শোন ইন দ্য ফিগার, আজকের মতো 1, শোন ইন দ্য ফিগার হলো 1, লেখো, শোন ইন দ্য ফিগার হলো 1, আমি এখানে আছি, আচ্ছা এখানে আছি, শোন ইন দ্য ফিগার হলো 1। হলো না, ধরো এটা পরে মুছতেছে। শোন ইন দ্য ফিগার 1 রেজিস্ট্যান্স, এখানে হলো ঢেউ, না ঢেউ হবে এখানে, দিস ইজ হলো এসি ভোল্টেজ সাপ্লাই। সে ফর এক্সাম্পল ইট গিভ দ্য এক্সপ্রেশন হলো এরকম, সাইন থিটা, সাইন থিটা, সাইন থিটা। তাহলে কারেন্ট এভাবে আসবে, এইভাবে যাবে, এগুলো কখনোই কিন্তু ব্যত্যয় ঘটবে না, এগুলো ডিসিতেও যা, এসিতেও তাই। হলো আর, এটা যদি ভি হয়, ভোল্টেজ ড্রপ, এখান থেকে কারেন্টও যাবে এইভাবে। এই এটা হলো ফিগার হলো 1 এই দিলাম আজকের মতো।
যে কথাটা এখানে লেখা আছে সেটাই আমি এখানে এক্সপ্রেস করলাম হলো ডায়াগ্রামের সাহায্যে। দিস ইজ হলো সার্কিট ডায়াগ্রাম, রেজিস্টিভ সার্কিট ডায়াগ্রাম, এসি। আমার যদি সাপ্লাই থাকে, যদি এসি, দেন ভোল্টেজ সাপ্লাই, দেন এটাও কারেন্ট এইভাবে আসবে, প্রডিউস হবে এসি কারেন্ট। দিস কারেন্ট, দেখো, দিস কারেন্ট, দেখছো, দিস কারেন্ট ইকুয়াল টু হলো এরকম সাইন থিটা is expressed as অথবা by, একই কথা, is expressed by হলো এটা হলো 1 নাম্বার। এই কারেন্টটা প্রডিউস হলো, তাই তো? জি স্যার। 2 নাম্বার, it is in phase with the voltage supply। লেখো it is means হলো কারেন্ট, it is in phase। এই ইন ফেজের জিনিসটা আমরা বোধহয় একদিন পড়াইছি, বোধহয় অনেকবারই বোধহয় বলছি কিনা, বলছি। ইন ফেজ উইথ হলো ভোল্টেজ সাপ্লাই, মানে এসি ভোল্টেজ সাপ্লাই। এই যে যেটা এখানে দেওয়া আছে ভিএম সাইন থিটা। এই এখন ইনফেজটা কি জিনিস? ইনফেজ মিন্স হলো ফেজ বিটুইন দিস টু কোয়ান্টিটিস ইজ জিরো, অর্থাৎ কোনো ফেজ নাই। অর্থাৎ আমি যদি ভেক্টর ডায়াগ্রাম আমি একদিন বোধহয় আঁকছি, এই জন্য এটা আঁকছি কিন্তু একটু আগে, যে দেখে নে, এটা যদি ভি হয় ভেক্টর, কারেন্টটাও এর উপর দিয়ে যাবে। দিস ইজ কল্ড হলো বিটুইন দেম দেয়ার ইজ নো জিরো, আর কি কোনো অ্যাঙ্গেল নাই। স্যার ওটা কি মানে স্যার উপর দিয়ে স্যার, না স্যার একই সাথে যাবে স্যার? ওই একই সাথে আমি যে এর উপরে শোয়া দিলে তো কিছুই বুঝবা না যেটা যে কি জিনিস। জি স্যার, একই এই সাথে কারণে হবে তো। এই কারণে আমি উপর দিয়ে দেওয়ার চেষ্টা করি, যাতে করে এটা পার্থক্যটা বোঝা যায় আর কি। এই যেরকম এর গায়ের উপর দিয়ে চলে যাবে আর কি একই। এটা হলো ভেক্টর ডায়াগ্রাম, এটা হলো আই, ঠিক আছে? এটা হলো ইন ফেজ, অর্থাৎ সেম টাইমে দুটা জিনিসই একই দিকে একইভাবে পাস করবে। দিস ইজ হলো ইন ফেজ। আর যদি আমরা যদি কি নাম গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি এটাকে, এই যে ধরো মনে করো থিটা, হয়ে গেল। বারবার করে আসতে গেলেই তো এই সমস্যাগুলো সৃষ্টি হয়। তাহলে মনে করো যে আমার যদি এটা হয়, কি নাম জানি, আগে ধরো মনে করো ভোল্টেজে আঁকলাম, একটু বড় হলো না এটা, যাই হোক এটা হাইট কিন্তু একই হবে, এই ম্যাক্সিমাম ভ্যালুটা একই হবে। এখানে যতটুকু 5 হলে এখানে 5, এটা একটু বেশি বড় হয়েছে। আচ্ছা, তাহলে এটা কি স্যার নাম? অ্যামপ্লিটিউড সমান হবে স্যার নাকি? অ্যামপ্লিটিউড সমান হবে, এটা ধরো মনে করো যে ভি, অর্থাৎ ভোল্টেজ ডায়াগ্রাম, মানে গ্রাফ আর কি। তাহলে অন্য কালার দিয়ে দাও, তাহলে আইটা আমার এরকমই আসবে, এরকমই এরকমই আসবে, এরকমই যাবে, ওই ওর উপর দিয়ে আর কি, বুঝতে পারছো? একবারে গায়ে গায়ে মিলে আর কি। দিস ইজ হলো আই, তোমাদের ভালো করে আঁকতে হবে। এটা হলো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ হলো ভোল্টেজ অ্যান্ড কারেন্ট।
এটা হলো বি, ফিগার বি, এটা হলো ফিগার 1A, এটা ফিগার 1B। দিস ইজ নোন অ্যাজ হলো ইন ফেজ। দ্যাট মিনস ফেজ, এই যে এখান থেকে শুরু হয়েছে তো জিরো, এখানে কিন্তু জিরো, এদের মধ্যে কোনো ডিফারেন্স নাই, ফেজ ডিফারেন্স নাই, প্রায় একই সাথে এরা বহমান আছে, সেম ইনস্ট্যান্স এবং একই সাথে রিচ করবে ম্যাক্সিমাম ভ্যালু। দিস ইজ নোন অ্যাজ হলো ইন ফেজ অফ টু কোয়ান্টিটিস। আচ্ছা গেল। দেন হলো এটা ওহমের সূত্র, আমাদের যেভাবে আছে সেভাবেই এটা পালিত হবে। দ্যাট মিনস হলো ভি আই আর, না আই আর, ওহমস ল। এই কারেন্টটা obey the Ohm's law, এই যে এটা কিন্তু Ohm's law, but time dependent, both ভেক্টর ভোল্টেজ এন্ড হলো কারেন্ট, এগুলো কিন্তু টাইম ডিপেন্ডেন্ট, বাট আর কিন্তু নট টাইম ডিপেন্ডেন্ট, এখানে কিন্তু আর দেওয়া হয়নি, কারণে এটা হলো কনস্ট্যান্ট। ঠিক আছে, আবার যদি আমরা পাওয়ার লিখি, পাওয়ার হয়ে যাবে টাইম ডিপেন্ডেন্ট। বুঝতে পারছো? এটা ওই কি যেন ভি এইভাবে লিখলো হয়, ওইভাবে লিখলো হয়, আই স্কোয়ার আর দিলে ভি ভি আই, না এরকম না? এটা হলো পাওয়ার। সো বাট অল ভ্যালুস আর হলো টাইম ডিপেন্ডেন্ট। ক্লিয়ার নাকি? এই হলো বৈশিষ্ট্য when we are going to study হলো pure AC resistive circuit only, না? আচ্ছা, তখন কি হবে, যে কারেন্টটা প্রডিউস হবে সেই কারেন্টটা থাকবে হলো ইন ফেজ উইথ দ্য ভোল্টেজ সাপ্লাই। এক, তার ইকুয়েশনটা হবে কি সেটাও আমরা এখানে দিলাম, প্লাস সে কি করবে, ওহমস ল অবশ্যই পালন করবে। এটা হলো গেল হলো পিওর রেজিস্টিভ সার্কিট। নাও এসি থ্রু পিওর পিওর ইন্ডাকটিভ সার্কিট, লেখো ইন্ডাকটিভ। ইন্ডাকটিভ আমি কিন্তু খুব স্লোলি বোঝাই দিচ্ছি, তার কারণে এগুলো হলো তোমাদের জন্য নতুন, দ্যাট ইজ হয় আমিও নতুন ভাবে শুরু করছি। অনলি দিলে হয়, না দিলেও চলে, মানে অনলি বলতে বোঝাচ্ছে যে শুধুমাত্র ইন্ডাকটেন্স থাকবে। ঠিক আছে, তার মানে এসি থ্রু পিওর ইন্ডাকটিভ সার্কিট, এই যে এল দ্বারা হলো ইন্ডাকটেন্স, সেই কারণে ইন্ডাকটিভ সার্কিট। বাট এগুলো অল আর কিন্তু এসি। আর এসি কিভাবে বুঝবো, এই যে দিস দা সাইন, এই যে ঢেউ, এই ঢেউ দ্বারাই হলো আমরা বুঝবো দিস ইজ এসি। যদি আমরা ডিসি হতো তাহলে কিন্তু আমরা এখানে ওইভাবে সাপ্লাই, আমরা ভোল্টেজ সাপ্লাই সোর্স কিন্তু ওইভাবে অন্যভাবে লিখতাম, এগুলো ওইভাবে বুঝতে পারছা। তাহলে এখানেও ঠিক একই জিনিস, ইট ইজ অবজার্ভ দ্যাট, অথবা ইট ইজ ফাউন্ড দ্যাট, যদি ইফ উই অ্যাপ্লাইড এসি ভোল্টেজ আনাতন, তাহলে আমাদের প্রডিউস হবে এসি কারেন্ট। পার্থক্য হলো এখানে, আমি আগে মুছে নিই কিছু জিনিস, পরের স্লাইডে যাবো। আচ্ছা যাই হোক, পরের স্লাইডে যাই, মোছা কথা এইতে। হ্যাঁ, তাহলে ইট ইজ observed or found that if we applied AC voltage supply, then the circuit will produce AC current shown in the figure, না? ফিগার এখন হলো 2, তোমরা ভালো করে আঁকো। shown in the figure হলো, আমার মাউস দিয়ে তো যাই হোক যতটুকু পারি করে আর কি।
স্যার মাউস দিয়ে করলেও স্যার আপনি অনেক ভালো আঁকতে পারেন স্যার। এটা দীর্ঘদিনের প্র্যাকটিসের কারণে আর কি, প্র্যাকটিস করলে হয়, বা আস্তে আস্তে যখন ড্র করবে তখন আবার সুন্দর করে হয়। আচ্ছা, এনিওয়ে, তাহলে হলো এটা হলো ভোল্টেজ সাপ্লাই না, ভোল্টেজ সাপ্লাই। ঠিক একইভাবে ভি ম্যাক্সিমাম সাইন থিটা। তাহলে কারেন্ট এইভাবে ধরো, মনে করো প্রডিউস ছিল, এইভাবে গেল। এটা হলো এল, ইন্ডাক্টর। এটা কিন্তু রেজিস্টারের মতো যদিও দেখা যাচ্ছে, কিন্তু আসলে একটা পেঁচানো একটা কয়েল। আর একটু ভালো করে পেঁচায় নাও তোমরা এরকম করে। রেজিস্টারটা অনেকটা কাঁটা কাঁটা থাকে, তো এটা আবার কাঁটা কাঁটা কয়েলের মতো, মানে পেঁচানো তারের মতো। তোমরা একটু সেইভাবে আঁকো। আচ্ছা, গেল। তাহলে এটা হলো কি করে বললাম, ফিগার হলো 2 না, 2A, ফিগার 2A। তাহলে সেটাও কি করবে, এসি কারেন্ট আমাদেরকে প্রডিউস করবে, এই তো। এই যে কারেন্টটা প্রডিউস করছে এসি। আচ্ছা, সেই কারেন্টটা যে কি বৈশিষ্ট্য সেটা আমি লিখি আগে, ধরো আমি এখানে একটু আঁকি নিই। এটা কারেন্ট, এটা হলো ভোল্টেজ, আর এই বিটুইন দেম হলো 90 ডিগ্রি অথবা π/2। আচ্ছা, লেখো এখন কারেন্ট প্রডিউস করবে, এই হলো আমাদের হলো সার্কিট ডায়াগ্রাম। এইটা দ্বারা বোঝানো হচ্ছে কি সেটা একটু পরে বলতেছে। একটু আগে এই জিনিস আঁকছে, এটা হলো ভেক্টর ডায়াগ্রাম অফ ভোল্টেজ এন্ড হলো কারেন্ট। আচ্ছা, লেখো দিস কারেন্ট, অথবা লেখো দ্য ম্যাগনিটিউড ভ্যালু অফ কারেন্ট, একই কথা, যেভাবে লেখো না কেন লেখো। 1 নম্বর, দ্য ম্যাগনিটিউড, লেখো বানান করে লেখো ম্যাগনিটিউড। স্যার লিখছি স্যার, দ্য ম্যাগনিটিউড ভ্যালু অফ কারেন্ট স্যার। কারেন্ট ইজ গিভেন বাই, এই যে এটা is given by I equal to V by XL, where XL equal to হলো inductive reactance, where XL is known as inductive resistance and it is omega L or twice pi FL। L তো কি জিনিস আমরা জানি, এটা হলো ফ্রিকোয়েন্সি, এগুলো আমরা এসিতে তখন পড়ছি। ওমেগা সমান সমান টুয়াইস পাই এফ, আর এল হলো ইন্ডাকটেন্স। তাহলে আমাদের আই সমান সমান হয়ে যাবে কি, কারেন্ট যেটা প্রডিউস হলো সেই কারেন্ট হলো ভি বাই টুয়াইস এফ এল। আর যদি আমরা টাইম পিরিয়ডের কথা বলি তাহলে উল্টে যাবে না, 1/t, টিটা উপরে চলে যাবে, মানে একটার সাথে আর একটা সম্পর্ক আছে, এই হলো বিষয়। কোত্থেকে আসলো, ইউজিং অহমস ল। আমি যদি বলি যেটা কোত্থেকে পাওয়া গেল, তখন যেন আর কেউ যেন ভেবা থেকে না খেয়ে যাবে। এটা হলো আসলো কোত্থেকে, অহমস ল, ঠিক আছে। তাহলে যে কারেন্টটা প্রডিউস হলো সেই কারেন্টের মান হলো এটা, হোয়ার হলো এক্সেল হলো ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, যেটার ভ্যালু হলো এটা, এন্ড ইউনিট হলো অলসো হলো ওহম, ইউনিট অলসো ওহম। এখন কিভাবে ওহম হয় সেই জিনিসটা আমাদেরকে প্রুফ করে দেখাইতে হবে, যে এর ইউনিটটা একই ভ্যালুতে মেজার করে আসলে, একই ভাবে মেজার করে, যেভাবে আমরা রেজিস্টারের মান মেজার করে আসছি, ওহম। আচ্ছা, দ্য কারেন্ট আই, তোমরা এগুলো যদি কথায় না লেখো কখনো কিছু বুঝতে পারবো না। এই কারেন্ট আই দেখছো,
legs behind the voltage, current I. এই লেগস কি জিনিস আর লিড কি জিনিস গতদিন আমরা পড়ছি। কারেন্ট, সরি কই লিখলাম, কারেন্ট আই, legs behind the voltage V by 90 degree. তাহলে কারেন্ট কি হলো, ডিগ্রি কোথায় গেল এটা? আচ্ছা এখানে দুইটা, এটা না কিন্তু আই লেগস, কারেন্ট আই লেগস বিহাইন্ড দা ভোল্টেজ সাপ্লাই ভি বাই হলো কি 90 ডিগ্রি। তাহলে লিড করতেছে কি এখানে? ভোল্টেজ সাপ্লাই স্যার। স্যার ভোল্টেজ লিড করতেছে। লিড করতেছে ভোল্টেজ। হাউ ক্যান উই শো দিস রিলেশনশিপ? আমি অলরেডি কিন্তু এখানে সেই রিলেশনশিপটা আঁকছি এখানে। এই যে ভোল্টেজ, এই যে ভোল্টেজ, আর নিচের দিকে কি আছে, কারেন্ট। মাঝখানে কি হয়েছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, অর্থাৎ ফেজ ডিফারেন্স বিটুইন টু কোয়ান্টিটিস ইজ হলো 90 ডিগ্রি। যেহেতু লেগস করতেছে, অলওয়েজ সে পিছায় পিছায় হাঁটবে, অর্থাৎ খোঁড়ায় খোঁড়ায় হাঁটবে। যেমন ধরে তোমাদের মধ্যে অনেকেই আছে, তোমার সিনিয়ররাও আছে, কখনোই সে ওই ইন ফেজে যাইতে পারবে না, একই সাথে অ্যাটেন্ড করতে পারবে না ম্যাক্সিমাম ভ্যালু। তুমি যদি 2 পা আগাও, উনি থাকবে 3 পা পিছনে বা 2 পা পিছনে, এরকম আর কি। কখনোই তার পক্ষে অ্যাটেন্ড করা সম্ভব হবে না ফলটা ম্যাক্সিমাম ভ্যালু। তখন অলরেডি তুমি সেই হিমালয়ের চূড়াতে উঠে যেতে পারো। সেই হিমালয়ের গোড়া পর্যন্ত আসতে আসতে তুমি হিমালয়ের চূড়ায় উঠে যাবে, অর্থাৎ অলরেডি তুমি স্পেসে চলে যেতে পারবে। বুঝাতে পারছি? ইন টার্মস অফ কোয়ালিটির কথা বলতেছে। তাহলে সে সবসময় পিছায় থাকবে, অর্থাৎ কারেন্ট সবসময় পিছিয়ে থাকবে, হেড থাকবে, আগায় থাকবে, লিড থাকবে হলো ভোল্টেজ। ডায়াগ্রাম হলো এটা, দিস ইজ নোন অ্যাজ হলো ভেক্টর ডায়াগ্রাম অফ হলো কারেন্ট এন্ড হলো ভোল্টেজ ফর হলো এল সার্কিটের ক্ষেত্রে, কিন্তু এসি এল সার্কিট ভেক্টর ডায়াগ্রাম। চাইলে আলাদা করে এখানে আঁকো, যদি কেউ মনে করো যে আমার দরকার আছে, তাহলে আলাদা করে সুন্দর করে ওখানে এঁকে নাও। এখানে তো আমি আঁকছি, হলো ভেক্টর ডায়াগ্রাম। জানো তো এইসব ভ্যালু কিন্তু সব হলো ভেক্টর, এসি ভ্যালু কিন্তু সব হলো ভেক্টর। জি স্যার, মান আর দিকের সাথে সম্পর্ক আছে স্যার। দ্যাট ইজ ওয়াই এগুলোরে বলা হচ্ছিল ভেক্টর ডায়াগ্রাম। এই যে ডায়াগ্রাম তো মানে একটা এই মানে সিম্বল বা ছবি বা ছক, আর কার ভেক্টর, ভেক্টর গুলোর, সেই জন্য ভেক্টর ডায়াগ্রাম বলা হচ্ছে। আচ্ছা তাহলে আমাদের যদি ইফ যে কথাগুলো আমরা বললাম কথায়, from our vector diagram we can easily express if v যদি আমাদের এটা হয় vm sin theta, তাহলে কারেন্ট কি হবে? এটা অলরেডি আমরা পড়ছিলাম, ছবি টবিও দেখাইছি। ছবি বলতে কিন্তু সিনেমার ছবি না, ছবি বলতে এটাকে বলা হয় চিত্র, এটাকে ছবি বলা হয় না, আসলে ডিজাইন, প্লট বলি, কার্ভ বলি। নট হলো কি যে শর্ট ফিল্ম ছবি বা কি বলে সিনেমা ইত্যাদিতে, সেই ছবি না কিন্তু। তাহলে কারেন্ট হবে হলো আই এম সাইন ওমেগা টি স্যার।
সাইন ওমেগা টি মাইনাস পাই বাই 2। আর এই পাই বাই 2 এখানে যা থাকে সেটাকে কি বলা হয়? আমরা অনেকবারই বলছি, এগুলো সব ফেজ অ্যাঙ্গেল। আর যেহেতু এদের মধ্যে ডিফারেন্স একটু আগে তো বলে দিলাম, যে 90 ডিগ্রি, দ্যাট মিনস এটা। তাহলে এই মাইনাসটা মিনস হলো লেগ করতেছে, দেন হলো ভোল্টেজ, দ্যাট ইজ ওয়াই এখানে মাইনাস। প্লাস থাকলে লিড করতো, এহেড থাকতো এই কারেন্টটা। আর যেহেতু এখানে মাইনাস আছে, যেহেতু আমরা ভাষা দিয়ে বললাম এতক্ষণ, সেটাকে আমরা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন এইভাবে লিখতে হবে। এগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু বুঝাই দিতে হবে, বুঝতে পারছো ঘটনাগুলো? সে ভাইবার সময় হোক, পরীক্ষার সময় হোক, হেনার সময় হোক, তেনার সময় হোক। দিস ইজ ভেক্টর ডায়াগ্রাম, দিস ইজ এক্সপ্রেশন, এটি হলো আসল, দেন হলো এটা। এটা যদি বুঝি তাহলে এটা আমরা আঁকতে পারবো, ডিজাইন করতে পারবো। আর এটা যদি না বুঝি তাহলে এটাও আঁকতে পারবো না, কিছুই বলতে পারবো না। অনেকটা ফ্লো চার্ট এবং অ্যালগরিদমের মতো। ফ্লো চার্ট ভালো করে চোখের সামনে থাকলে আমরা অ্যালগরিদম ডিজাইন করতে পারবো, আদারওয়াইজ পারবো না। এখানেও ঠিক একই জিনিস। আচ্ছা, তাহলে কি হলো? এটা হলো এক্সপ্রেশন, আর এটা হলো আমাদের ভেক্টর ডায়াগ্রাম। তাহলে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ দিস, এই যে টু, এক হলো এক্সপ্রেশন আর হলো ভেক্টর ডায়াগ্রাম। কিভাবে আমরা এটা গ্রাফে প্লট করব সেটা তো আমাদের লাগবে, তাই না? আর এটা তো বাঁকা হয়ে গেল শুরুতেই। তাহলে এদিকে গেল, ধরো মনে করো থেটা। আর কি হইতে পারে এদিকে? হ্যাঁ, স্যার আই। আর আর কি হইতে পারে? টাইম হতে পারে স্যার। হতে পারে কেন? হতে তো হবে, এগুলোর সাথে তো একটার সাথে একটা সম্পর্কিত। এই যে একটু আগেই তো কোথায় তোমার লিখলাম, এই যে এর সাথে তো টাইম রয়ে গেছে। এই যে থেটা, এই থেটা মানে কিন্তু ওমেগা টি, আর ওমেগার মধ্যে টাইম, ফ্রিকোয়েন্সি সব রয়ে গেছে। আর সেটা কোত্থেকে আসলো? এই যে সাইকেল, সেখান থেকে টাইম পিরিয়ড, সেখান থেকে অ্যাঙ্গেল, হেন তেন কিভাবে মেজার করি তা যাচ্ছে এটা। তাহলে আমরা কি করবো? এটা যদি আমাদের ভোল্টেজ সাপ্লাই হয়, কার্ভ, ও সরি, ভিএম। আর কিভাবে বোঝাবো তোমাদের? এটা যদি আমাদের ভোল্টেজ সাপ্লাই হয়, যে ইকুয়েশনটা আমরা প্লট করে দিলাম, এটা কিন্তু এই যেখানে জিরো থেকে হবে, কিন্তু এটা সরে গেল কেন? আচ্ছা, জিরো থেকে কিন্তু হবে না। এই দেখো কি অবস্থা। অবস্থা তো আমার এই জন্যই তো ভালো মনে হয় না এইসব অবস্থা দেখলে, আমি আগাইতে পারি না এই কারণে। আচ্ছা, তাহলে কি হলো? এই যে এক্সপ্রেশনটা আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করলাম, ক্লিয়ার নাকি? এই যে সাইন ওয়েভ, আমি আর এখানে এগুলো লিখতেছি না, এখানে এখানে পাই হবে, এগুলো তো আমরা জানি, তাই লেখা লিখে দিই। তারপর এটা হলো কত? পাই বাই 2 না? এই পয়েন্ট হলো পাই বাই 2, আর এখানে হবে হলো টোয়াইস পাই। এই, তাহলে এখন কারেন্ট কি হবে? কি করছে? লেগস করছে, অর্থাৎ পিছায় আছে কারেন্ট। আমি যদি এখান থেকে যদি শুরু করি তাহলে তো হলো না, ইনফেস হয়ে গেল। আমি যদি উপর দিয়ে শুরু করি তাহলে তো লিড হবে, অর্থাৎ আগায় থাকলো কারেন্টটা। কিন্তু কারেন্ট হলো পিছনে পিছনে আসে, তাহলে আমাদেরকে কারেন্ট তাহলে এখান থেকে স্টার্ট করতে হবে। ক্লিয়ার নাকি ক্লিয়ার হয়নি এখনো? কারেন্টটা তাহলে এখান থেকে আমাদেরকে স্টার্ট করতে হবে। ধরো মনে করে এরকম গেল আর কি। এই যে এখানে 90 দিয়ে পাস করে সেইভাবে আমরা একটু বোল্ড করে দিতে চেষ্টা করতেছি। দিস ইজ হলো কারেন্ট ইকুয়েশন।
আমি এখানে লিখি আই, তার মানে আইটা কি করলো, এটা নিচের দিকে গেছে, তার মানে এটা হলো লেগস করছে, লেগ। আই ইকুয়াল টু, মাঝে মাঝে মাউসটা হয়ে যাচ্ছে। এনিওয়ে, তাহলে কি হলো, আই, এই আই সমান সমান হবে হলো এইটা, আই এম সাইন থিটা মাইনাস পাই বাই 2। এই ঠিক আছে, এটা হলো কারেন্ট ইকুয়েশনটা। এই যে তাহলে এই যে এখান থেকে পাস হয়েছে না, এরকম শুরুই মনে করো যে এখান থেকে হয়েছে, মনে করো তার মানে কত পরে, 90 ডিগ্রি পরে। এই যে এখানে হলো 0 থেকে শুরু হয়েছে, এটা 0 ধরো, আর এগুলো পাই বাই 2। কারেন্টটা শুরু হয়েছে কিন্তু এইভাবে, অর্থাৎ পাই বাই 2 থেকে শুরু হয়েছে, আর এটা শুরু হয়েছে ফ্রম 0, তার মানে ভোল্টেজ সবসময় আগায় আছে আর কারেন্ট সবসময় পিছিয়ে আসে। আবার যদি আর এক হারমোনিতে যাই তখনও তাই হবে, আবার আর এক হারমোনিতে যাই তখনও তাই হবে। অলওয়েজ কারেন্ট উইল বি হলো লেগ, উইল বি লেগ বিহাইন্ড দা, এটা ক্রিকেটের ভাষা কিন্তু, স্যার ভোল্টেজ। ভোল্টেজ। এখন এটা কোন ভোল্টেজ, সোর্সের না স্যার? আমাকে বলতে হবে এটা কি ভোল্টেজ ড্রপ, যেটা এখানে ড্রপ হচ্ছে সেটা নাকি এটা? স্যার ড্রপকৃত ভোল্টেজটা স্যার। সবাইকে আমরা এটা বুঝি। হুম, স্যার এল এর মধ্যে দিয়ে যে ভোল্টেজটা গেছে ওইটাই তো স্যার। তাহলে কারেন্ট কি করবে, অ্যাটেন্ড করবে ইটস ম্যাক্সিমাম ভ্যালু, বুঝছো, 90 ডিগ্রি লেটার আর কি, পরে গিয়ে অ্যাটেন্ড করবে সব সময়, যেখানে সে পিক করছে, যে এই পিক করছে অনেক আগেই। আচ্ছা তাহলে কি হলো, আমরা তাহলে বুঝলাম এসি থ্রু পিওর ইন্ডাকটিভ সার্কিট। এখন আসো হলো এসি এসি থ্রু is RO uses through pure capacitive না, capacitive সার্কিট, সিপিটি। এই ক্যাপাসিটিভ তো আবার বুঝবা না, সেজন্য আমি সি দিয়ে দিলাম। হুম, ঠিক আছে, তাহলে আমরা রেজিস্টিভ বুঝলাম, ইন্ডাকটিভ বুঝলাম, এখন হলো ক্যাপাসিটিভ। ওই একই জিনিস লেখো, ইট ইজ ফাউন্ড দ্যাট, হেন তেন ওই একই জিনিস লেখো, লেখো একই জিনিস সব। এখানেও কিন্তু ফ্যারাডেস লটা ইত্যাদি ইত্যাদি সব কিন্তু একটু আগে যেগুলো বললাম, ওই যে কি নাম যেন বলে, ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে ওগুলো সবই ভ্যালিড এদের ক্ষেত্রে, বাট সবগুলো টাইম ডিপেন্ডেন্ট থাকবে। বুঝতে পারছো কি বলতেছি? এই যে একটু আগে আমরা লিখলাম না এখানে, আমাদের যে কাগজে ঢেকে গেছে, এই যে এটাই তো ইন্ডাকটিভ না, হ্যাঁ এটা, হ্যাঁ সব হলো কি, ফ্যারাডেস ল বলো, পাওয়ার বলো, হ্যামাতন, সব কিন্তু ভ্যালিড থাকবে। ভ্যালিড মিন্স সেই ইকুয়েশন উই ক্যান অ্যাপ্লাই, উই ক্যান ইউজ, বাট ওয়ান থিং ইজ রিমেম্বার দ্যাট, যে অল আর হলো টাইম ডিপেন্ডেন্ট। কোনটা টাইম ডিপেন্ডেন্ট? ভোল্টেজ এবং কারেন্ট। এল কিন্তু না, ইন্ডাকটেন্স কিন্তু না। ক্লিয়ার নাকি? হ্যাঁ, জি স্যার ক্লিয়ার। এগুলো এগুলো কিন্তু কনফিউজ করা যাবে না। এখানে কিন্তু ফ্যারাডের সূত্র হ্যানাতনের সবই হবে, সেসবগুলো আর আমি লিখলাম না এখন আর কিছু, অত কিছু। বাট ওইটা কিন্তু তোমাদের কিন্তু দেখাইতে হবে প্রুফ করে, যে এই যে বললাম ইন্ডাকটেন্স, কোথায় যেন লিখে দিছি না, এই যে এক্সেল,
এটা হলো ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এবং এর হলো কি ভ্যালুটা কি যেন বললাম যেন মেজার করা হবে ওহমে। এটা কি প্রুফ করে দেখাবো আমি? দাঁড়াও, জায়গা করি কোথাও। নাহলে আমি এখানেই করি। আচ্ছা, এটা থাকলো, এটা থাক, পরে আমি এটা মুছে দেবো। কি বললাম যেন, এই যে এক্সেল না, এটা কিন্তু আবার সাইজ কেউ যেন আবার মনে করে না, বুঝতে পারছো ঘটনা? জামা কাপড়ের সাইজ বহু ধরনের ছাত্র কিন্তু এরকম আমরা পাইছি, কিন্তু যেমন যেরকমও ছাত্র পাইছি আমি, কত দুঃখের কথা বলবো। হ্যাঁ, ইকুয়াল টু কত? ছাত্র উত্তর দিছে এইটা হবে, সরি মুছে দিয়ে ধরো, SIN হবে। ছাত্র উত্তর দিছে SIN হবে। কেন স্যার? কেন হলো, এই যে কেন সে বলতে চাচ্ছে যে কেন স্যার তর্ক অবতীর্ণ হয়, কেন স্যার এটা এটা কাটা গেছে, তাহলে থাকলো কি স্যার? এই যে এটা থাকলো স্যার, এই জন্য এটা সিন হবে উত্তর। এটা কি সঠিক? কখনো শুনছো কোথাও না এইভাবে? স্যার, ভুল স্যার। এইভাবে অ্যাঙ্গেল, এইভাবে তার আর্গুমেন্ট ইত্যাদি ইত্যাদি কাটা যায়, হেন যায়, তেন যায়। এরকমও ছাত্র জীবনে সাক্ষাৎ পাইছি আর কি, সাক্ষাতের তো অভাব নাই। তাহলে এটা আমরা মুছি, তাহলে এটাও তোমরা আবার স্ক্রিনশট দিবা, রেকর্ড করবা, হেন করবা, পরে বলবে স্যার আবার এগুলো কি দেখাইছে। অডিও তো মুছে যাবে 2 দিন পরে, অডিও মডিও সব নষ্ট হয়ে যাবে সব। আমরা ক্যাসেট প্লেয়ারের অডিও তো এখন আর দেখি বাজাইতে পারি না, তার কারণ সেগুলো ড্যামেজ হয়ে গেছে। ড্যাম তো না, সরি ড্যামেজ। দুই একটা হয়তো কাজ করলেও করতে পারে, বাট ওটা যদি অন্যভাবে প্রিজার্ভ করতে পারি তাহলে হয়তো দীর্ঘদিন চলবে। সেটা তো আমরা সাধারণত করি না, ওগুলো করে হলো ইন্ডাস্ট্রিতে বা প্রফেশনালরা। তার এনিওয়ে, তাহলে কি হয়েছে? এটা হলো আমাদের কি যেন বললাম, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। লেখছো নাকি লেখো নাই? ইন্ডাকটিভ, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ টার্ম। ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স টেন্স, এটা হলো ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। তাহলে এটার মানে হলো আমরা ইউজিং, এর তার ডেফিনেশন হলো ওমেগা এল, আর ওমেগা এল মিনস হলো টুয়াইস পাই এফ এল। তার মানে হলো কি টুয়াইস পাই 1/t। টি পিরিয়ড লেখি, টি বড় লেখি, ছোট লেখি, একই কথা, এল। এই এফ এর পরিবর্তে আমরা এটা লিখতে পারি না? টাইম পিরিয়ড, টাইম তো আমাদের এবার হলো উল্টা, ফ্রিকোয়েন্সির সাথে উল্টা, ঠিক জি আছে? স্যার, লেখা যায় স্যার। লেখা যায়। তারপরে হলো কি যেন টুয়াইস পাই টি, এনে টি লিখি। আর এল মানে কি? এল মানে হলো আমরা এর থেকে জানি, কি নাম যেন বলে, ইন্ডাকট্যান্স স্যার। ইন্ডাকট্যান্স। হ্যাঁ, ভি বাই আই। এই এল মানে হলো ওই যে ওই ইকুয়েশনটা আছে না, এটা এটা এল আর হলো এই I/T। এই যে ডিফারেন্সিয়েশন করেও করলে হয়, এটা কিন্তু টি, কিন্তু একই কথা। আমাদের প্রুফ করতে হবে, তাই আমরা এমনি নিলাম, ডিফারেন্সিয়েশন করলাম না। ফ্যারাডেস ল, এল আর হলো এই যে রেট অফ চেঞ্জ অফ কারেন্ট, এটি তো ফ্যারাডেস ল। আচ্ছা, তাহলে সেটা যদি আমরা এটা লিখি, তাহলে এল এর মান কি হবে? এটা মুছে দিলাম, ডিফারেন্সিয়েশন ফর্মটা বাদ দিলাম। তার মানে উপরে থাকবে হলো কারেন্ট আর নিচে হলো টি, না? একটু ভালো করে লিখে দেবো এখন। এটা আমরা গতদিন কোথায় তোমরা লেখছি এই জিনিসটা। তাহলে হলো কি হলো, উপরে থাকবে হলো আই আর নিচে হলো টি।
তাহলে এখান থেকে এল এর মান কত হয়? ভিটি বাই আই না? সেই আই এল এর পরিবর্তে আমরা এটা লিখবো ভিটি বাই হলো আই। এই টি আর টি চলে যায় না? এই যে টি আর এই টি আছে না, চলে যায়। তাহলে ভি বাই আই হলো, ভি বাই আই মানে কি কে বলতে পারবে? হ্যাঁ, জি ভাই আছে স্যার আর আর এই ভি ওহমস ল থেকে আমরা জানি, তাহলে এখানে আমরা লিখি, তাহলে কি হলো টোয়াইস পাই আর। আর মানে কি রেজিস্ট্যান্স, এটা তো ভালো করে লিখি, আর এইটা পাইটা। আচ্ছা, তাহলে এটা হলো কি হলো জানো, টোয়াইস পাই আর কার মান? এক্সেল এর মান, অর্থাৎ ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এর মান। এটা হলো আমাদের কনস্ট্যান্ট একটা মান, তার সাথে কি আছে মাল্টিপ্লাই করা আছে কি রেজিস্ট্যান্স। আর আমরা জানি কি রেজিস্ট্যান্স এর মেজার করা হয় কি দিয়ে? ওহম দিয়ে স্যার। ওহম। কি এটা কি হলো? তাহলে কি প্রুফ হলো যেটা যে ওহম, অর্থাৎ এটাকে ওহম দ্বারা আমরা প্রুফ করতে, অর্থাৎ ইউনিট রেজিস্ট্যান্সেরও যা ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের ইউনিটও একই, তাই। ক্লিয়ার নাকি? আচ্ছা, ক্লিয়ার যদি হয়, এখন আমরা মুছে দিই সবকিছু দিয়ে আমরা চলে যাই পিওর ক্যাপাসিটিভ রেজিস্ট্যান্স। এইভাবে প্রত্যেকটা জিনিস কিন্তু প্রুফ করে দিতে হবে, যেখানে যা কিছু থাকবে। বুঝতে পারছো ঘটনাটা? যার জন্য খাতা কলম নিতে হবে, প্র্যাকটিস করতে হবে, তাহলে আর কনফিউজ হবে না যে কোথায় কি আছে আর কোথায় কি হয়। যদি বলি হাউ উই মেজার ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স বা হোয়াট ইজ দ্য ইউনিট অফ ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এন্ড হোয়াই, যদি বলে যে হয়, এই হয় বললেই তো তখন তো মাথায় গরম হয়ে গেল। আর ওটুক তো মুখস্থ, যে কি যেন বলে ওহম হবে, কেমনে ওহম হবে সেটা তো আমাকে আর বোঝাই দিতে পারবো না। আচ্ছা, তাহলে কি হলো এসি থ্রু পিওর রেজিস্টিভ সার্কিট, এটাও মুছে দিই। এসি থ্রু পিওর রেজিস্টিভ সার্কিট, তাহলে লেখো ইট ইজ অবজার্ভ অর ফাউন্ড দ্যাট, ওইভাবে if applied AC voltage source in a circuit, then the circuit produces a current. Magnitude of this current, এক number হলো magnitude of this current is given by, magnitude of this current is given by হলো V by XC equal to V by 1 by omega C equal to omega C আর হলো V। তার মানে XC সমান সমান হলো কি জন্য হলো 1 by omega C না? XC সমান সমান 1 by omega C। এই XC হয়, XC is the capacitive reactance, capacitive reactance। আর ওখানে বললাম কি জন্য ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। স্যার এটা স্যার সার্কিট অ্যাড করলেন না স্যার? সবই অ্যাড করা হবে, সবই। আচ্ছা, তাহলে এবার ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স, it is also measured in ohm. A capacitive reactance also measures in ohm. এখন কিভাবে মেজার করে সেটা আর আমি এখন প্রুফ করে দেখাবো না, তোমাদের এটা প্রুফ করতে হবে। যার জন্য তোমাদেরকে জানতে হবে এই ক্যাপাসিটরের ডেফিনেশন, চার্জের ডেফিনেশন,
তার রিলেশন, দুটার মধ্যে রিলেশন আছে, দেন ওহমস ল, দেন ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দা এই ইউনিট অফ হলো ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। আচ্ছা, তাহলে কি হয়েছে আমাদের এখন? কি হলো, কি জন্য বললাম প্রথম কিছু, যে কারেন্টটা প্রডিউস হলো সেই কারেন্টটা হলো কি জন্য, ইজ গিভেন বাই হলো এই দিস ফর্মুলা, এটা অলসো কিন্তু ওহমস ল। আচ্ছা, দেন হলো কি ওই যে শোন ইন দা ফিগার 3a না, ওইটা দেনই না। আচ্ছা, ওইটা এখানে আঁকি, ওইটা এখানে আঁকি, ছোট করে আঁকি, তোমাদের অবস্থা তোমরা তোমাদের মতো ভালো করে আঁকো। তার মানে আমাদের থাকবে হলো ক্যাপাসিটর না, এই ক্যাপাসিটর দিলাম, এখানে ঢেউ হবে একটা, তাই তো? এটা হলো সি ক্যাপাসিটর, এই যে কারেন্ট ফ্লো হলো, আর এই ভি হলো সেই একই জিনিস, ভির এক্সপ্রেশনটা আমি লিখি এখানে। ওকে, তাহলে এটা হলো ফিগার হলো আমাদের, এটা একটু মুছে দেই, এটা একটু মুছে জায়গা করে, দেন ফিগার হলো 3a, 3a ফিগার হলো 3a, 3a হয়েছে। আচ্ছা, তারপরে হলো কি জন্য বললাম, ভেক্টর ডায়াগ্রাম না, এই দুইটা ভ্যালুর মধ্যে ভেক্টর ডায়াগ্রাম আঁকতে হবে। আমি এখানে আঁকি, তারপরে আমি ব্যাখ্যা দিতেছি। এটা হলো ভোল্টেজ, এটা হলো কারেন্ট, আর অ্যাঙ্গেল বিটুইন দেম হলো 90 ডিগ্রি। এটা হলো 0। এই তাহলে কি হলো, ইজ গিভেন বাই এত, দেন হলো দেন হলো 2 the current আজান দেওয়া হচ্ছে না? আচ্ছা,
আচ্ছা, তাহলে কি হলো? 2 নাম্বার, কারেন্ট, যে কারেন্টটা প্রডিউস হলো সেই কারেন্টটা লিডস করবে এই ক্ষেত্রে, অর্থাৎ এহেড থাকবে। দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ ভি বাই 90 ডিগ্রি, ঠিক আছে, বাই 90 ডিগ্রি। এন্ড ফ্রম দা ফিগার হলো 3b, from 3b vector diagram, from figure 3b we can easily express value of current and voltage. আচ্ছা, আগে কারেন্ট লেগে না, যেহেতু কারেন্ট আগায় আছে সেজন্য কারেন্টে আগে লাগে। ওই কথাগুলো কিন্তু লিখতে হবে সবই, বুঝতে পারছো? I am সাইন থিটা লিখতে হবে, সাইন থিটা প্লাস পাই বাই 2, আর ভি হবে হলো ভি ম্যাক্স সাইন থিটা। ঠিক আছে, এটা হলো ফ্রম দা ফিগার 3b, দ্যাট মিনস ভেক্টর ডায়াগ্রাম। এই যে ভোল্টেজ সোর্স হলো এটা, ভিএম এটা, আর কারেন্ট কি করছে, আরো 90 ডিগ্রি হেড আছে, ফেজ হলো 90 ডিগ্রি, প্লাস চিহ্ন দ্বারা বোঝাচ্ছে হেড অর লিডস। কারেন্ট লিডস করবে, দেন হলো ভোল্টেজ বাই হলো কি 90 ডিগ্রি। এই যে দিস ফিগার শোজ দিস এক্সপ্রেশন, এই যে এটা 90 ডিগ্রি। ক্লিয়ার না? তাহলে গ্রাফে কিভাবে এটা বোঝানো যাবে? গ্রাফিক্যাল এক্সপ্রেশন, কারেন্টটা কি হয়েছে আগে না, এবং এটা পজিটিভ। তোমরা কি আসো নাকি চলে গেছো সব? আছি স্যার, আছি। এই যে কি করছো? আচ্ছা, এই সাউন্ড বন্ধ করো, মাইক্রোফোন। আচ্ছা, আমরা আগে সোজাটা আঁকে নেই না, এটা হলো কোনটার ইকুয়েশন, আমি এখানে দিই তাহলে সুবিধা হবে। এটা হলো ভোল্টেজের ইকুয়েশন, জি স্যার, ভোল্টেজের। ভোল্টেজের কার্ভ সাইন থিটা। এখানে হলো পাই আছে, আর এখানে টুয়াইস পাই আছে। এই, আর এটা 0 আছে, এটা 90 ডিগ্রি আছে, তাহলে কি হবে, এটা এটা, আর এটা কি হয়েছে, এর থেকে কি পাই বাই 2 স্যার, না, হেড আছে, তার মানে সে শুরু করবে যেখান থেকে, বুঝতে পারছো? এখান থেকে শুরু করে যে পাই বাই 2 বলতে এখানে, কিন্তু এই যে এখানে হলো তার হলো পাই বাই 2, পাই বাই 2, এটা হলো পাই। তাহলে সে এখান থেকে শুরু করবে, হেড যেহেতু বলা আছে এবং পজিটিভ, তাহলে সে এখান থেকে শুরু করবে। স্টার্ট ফর্ম হলো, ধরো মনে করে এখান থেকে শুরু করলো, এখান থেকে শুরু করে এইভাবে যায়, এইভাবে এইভাবে নিচের দিকে, অর্থাৎ অ্যাকচুয়ালি সে এখান থেকে শুরু করবে, পরে এইভাবে উপরের দিকে উঠে যাবে, যায় আবার এরকম যাবে আর কি, জানি না কোন দিকে যাবে আর কি, তো এরকম। তোমাদের এই ঢেউগুলো ভালো করে আঁকতে হবে আর কি। তাহলে এটা হলো কারেন্ট ইকুয়েশন, I equal to IM
সাইন থিটা সরি প্লাস হলো কি পাই বাই 2 ব্র্যাকেট দিতে হবে এখানে আসলে আর এই প্লাসটা একটু ভালো করে দিতে হবে এটা হলো প্লাস চিহ্ন এই দিস হলো কারেন্ট কার্ভ আর এটা হলো ভোল্টেজ কার্ভ ফিগার হলো 3C নাও ইফ আই আস্ক ইউ যদি বলি যে এই লিডস বা হেড বলতে কি বোঝাচ্ছে যদি কারেন্ট যে বললাম যে কথাটা দি কারেন্ট আই লিডস দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ ভি এটাকে আমাকে বোঝায় দাও মানে লিখে দাও ভাষা দিয়ে সুন্দর করে এটা তারা কি বোঝাবে ফিজিক্স আমরা কি বুঝবো এটা কি মিন করে কে বলতে হবে অনেক কথা এতক্ষণ ধরে বলা হয়েছে গ্রাফ মানে গ্রাফের লাইক 90 ডিগ্রি শিফট হইছে লাইক ইন ফেজ শিফট হয়েছে তো সেটা তো বুঝলাম শিফট হলে তো হবে না আরো কি আছে এগুলো কিন্তু সব কিন্তু ওই যে ফাইনাল পরীক্ষার কথা হিট বলছিলাম না হিট হ্যাঁ। এই হিটে এগুলো সব উত্তীর্ণ হয়ে আসতে হবে কোথা থেকে যে কি জিজ্ঞেস করা হবে কি জিজ্ঞেস করা হবে এটা মানে হলো যে কারেন্ট আই রিচেস ইটস ম্যাক্সিমাম ভ্যালু এই যে কারেন্ট রিচেস ইটস ম্যাক্সিমাম ভ্যালু বিফোর the voltage applied voltage V এই যে বিফোর এখানে তো এখানে সে আগেই উঠে গেছে এই যে ঠিক আছে কারেন্ট ভোল্টেজ পরে আসছে আর ওইটার ক্ষেত্রে পিছায় ছিল ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের ক্ষেত্রে এইভাবে এই জিনিসগুলো বুঝতে হবে বুঝতে পারছো বা লিখতে হবে এখানেও কিন্তু তোমার ওই ওহমস ল পাওয়ার ইকুয়েশন সব কিন্তু ভ্যালিড আগেরটার মতোই সব একই ওগুলো কিন্তু এখানেও ইগনোর করা যাবে না বাট দে আর অল হলো কি টাইম ডিপেন্ডেন্ট দে আর অল হলো টাইম ডিপেন্ডেন্ট ঠিক আছে কাজেই এগুলো কনফিউজ করবে না এগুলো প্র্যাকটিস করতে হবে বুঝতে হবে যার জন্য এখানে পাওয়ার ইকুয়েশন ওহমস ইকুয়েশন বা সূত্র যাই বলে না কেন অল আর ভ্যালিড ফর দিস কেস অলসো and is a capacitive reactance it is measured in ohms and how it is measured in ohms তোমাদের এটা প্রুভ করে দেখাইতে হবে আচ্ছা তাহলে আমাদের এগুলো হইলো তারপরে অনেক প্রবলেম আছে সেগুলো আমি পরে সলভ করবো যেহেতু কালকে আমাদের হলো পরীক্ষা না সিরিয়াস পরীক্ষা শুধু পরীক্ষা না সিরিয়াস পরীক্ষা কাজেই ওই প্রবলেম আর এখন আমরা সলভ করতে যাব না স্যার আমাদের এখানে তো স্যার কারেন্টই থাকে না স্যার কালকে অ্যাটেন্ড করতে পারবো কি না পারবো স্যার সেটাই জানি না স্যার দেখো চেষ্টা করতে থাকো আল্লাহ ভরসা কি হয় হবেই একটা কিছু আচ্ছা এনিওয়ে আমরা দ্রুত আর একটা জিনিস শেষ করে আমরা শেষ করে দেবো আজকে এখানে তাহলে আমাদের হয়ে গেল রেডিনেস না মোটামুটি এসি কি বললাম রেজিস্টিভ ইন্ডাকটিভ ক্যাপাসিটিভ অল থ্রি সার্কিটস ক্যারেক্টারিস্টিক্স আমরা বুঝলাম আর যদি আমরা এটা একটু একটু বুঝতে পারি তাহলে দেন আমরা ফার্দার আগাইতে পারবো এবং তারই অংশ হিসেবে উই আর গোয়িং টু স্টাডি নাও হলো এসি সিরিজ আর এলসি সার্কিট এসি সিরিজ আর এল সার্কিট সিকেটি তার মানে কি রেজিস্ট্যান্স আর হলো ইন্ডাক্টেন্স হ্যাঁ আমরা আলাদা আলাদা করে স্টাডি করে আসছি এখন হলো একসাথে এবং এটা সিরিজে আছে সাপোজ এ পিওর কয়েল আর হলো ইন্ডাক্টেন্স না কয়েল ইন্ডাক্টেন্স
Suppose a pure coil of inductance L is connected in series with the pure resistance R shown in the shown in the figure 4a. Shown in the figure 4a. আচ্ছা, তাহলে আমরা সেখানে ফিগারটা আগে আঁকি। এগুলো লিখতে হবে তোমাদেরকে, বুঝতে পারছো? তাহলে পিওর কয়েল না, স্যার আর একবার কি বলা যাবে ফার্স্ট থেকে? এ পিওর কয়েল অফ ইন্ডাকটেন্স। স্যার সাপোজ থেকে স্যার বলেন স্যার। Suppose a pure coil of inductance L is connected with the resistance R Suppose a pure coil and the circuit is shown in the figure হলো 4a. এই যে সেই সার্কিট হলো 4a, ফিগার 4a, আজকের মতো 4a. This is হলো কারেন্ট, this is হলো R, they are connected in series বললাম না, সেই জন্য এরা হলো কারেন্ট হলো সিরিজে। তাহলে ভোল্টেজ ড্রপটা হবে, এখানে কিন্তু তাদের নোড আছে, আমি এখান থেকে এটা আঁকি, ভিএল, আর এটা হলো, এটা একটু মুছে নি, আইটা উপরে দিয়ে গেলে হবে, কিন্তু সিরিজ আছে তো, আর এটা হবে হলো ভিআর। এরকম আর কি মনে করো, ভিএল ভোল্টেজ ড্রপটা আর হলো ভিআর হলো ভোল্টেজ ড্রপ, ঠিক আছে? শেষ সার্কিট আর আমি শেষ করে লেট ভি হলো আরএমএস ভ্যালু অফ অ্যাপ্লাইড ভোল্টেজ অথবা অ্যাপ্লাইড ভোল্টেজ, একই কথা, তুই লিখে নিতে হবে। এই যে ভি, আচ্ছা ভিটা দেয়নি না এখানে, ভি দেই, অ্যাপ্লাইড ভোল্টেজ ভি আর ইকুয়াল টু হলো আইআর। ভোল্টেজ ড্রপ অ্যাক্রস রেজিস্ট্যান্স, আর ভিএল এগুলো সব আমরা ধরে নিলাম আই এক্সেল, আর এক্সেলটা কি আমরা একটু আগে যেটা জানি, ভোল্টেজ ড্রপ অ্যাক্রস ইন্ডাকটেন্স, ভোল্টেজ ড্রপ অ্যাক্রস ইন্ডাকটেন্স অথবা কয়েল, একই কথা। ভোল্টেজ ড্রপ অ্যাক্রস ইন্ডাকটেন্স, তাহলে সব ধরা শেষ আমাদের, না তাই তো? তাহলে এটা হবে এহেড, একটু আগে আমরা সেটা জেনে আসছি, এই ভোল্টেজ ড্রপটা হবে এহেড বাই হলো কি কারেন্ট আই বাই 90 ডিগ্রি, বাই 90 ডিগ্রি। তাহলে সবই ধরে নিলাম না, তাহলে এহেড থাকবে কোনটা যেন, বাই 90 ডিগ্রি না, এই ভোল্টেজ ড্রপটা এটা রিয়েল, হেড অফ হলো কি আই কারেন্ট বাই হলো কি 90 ডিগ্রি। এখন আমি যদি ভোল্টেজ দেখাইতে যাই তাই কিন্তু দেখাইতে হবে যে ছবি আঁকে। আচ্ছা, যে কারেন্টটা প্রডিউস হবে এই সার্কিট কারেন্ট আই, আই দেই। স্যার ইন্ডাকটেন্সের বেলায় না লেগস বাহিন্ড হয়? জি স্যার, আপনি তো লেগস বলছিলেন স্যার। এটা ভোল্টেজ ড্রপের ক্ষেত্রে, ভোল্টেজ ড্রপ তাহলে এটা না, এই অ্যাপ্লাইড ভোল্টেজের ক্ষেত্রে না, ওটা তখন অ্যাপ্লাইড ভোল্টেজ বলা হয়েছিল। আচ্ছা, এখানে হলো ভোল্টেজ ড্রপ,
এই যে ভোল্টেজ ভিএল, তো এটা তো ভিএল, যতটুকু ভোল্টেজ ড্রপ হলো এখানে। আচ্ছা, আর ওই কারেন্ট যেটা বলছিলাম সেটা কারেন্ট, সেটাই যে এখন বলতেছে, এটা হলো ও লেট। হ্যাঁ হ্যাঁ স্যার। এখন এখন হলো কি জন্য লেখো, এখন হলো সার্কিট কারেন্ট আই, যেহেতু সিরিজ সার্কিট, লেগস বিহাইন্ড দা অ্যাপ্লাইড ভোল্টেজ বাই হলো একটা অ্যাঙ্গেল ধরে নিলাম আমরা, সেটা হলো ফাই। যেহেতু এখানে রেজিস্টর আছে এবং ইন্ডাকটেন্স আছে, এটা শুধু একটা পিওর না এলিমেন্ট, সেই কারণে আমরা ওই অ্যাঙ্গেল যে 90 হবে তার কিন্তু মানে নাই, কারণ সেই কারণে আমরা একটা ভ্যালু ধরে নিলাম ফাই। তাহলে কারেন্ট আই লেগস বিহাইন্ড দা অ্যাপ্লাইড ভোল্টেজ বাই অ্যান অ্যাঙ্গেল হলো ফাই। ঠিক আছে, এখন এটা আমরা কি করব, অনেকগুলো মান এখানে পাওয়া গেল, একটা হলো এইটা, আর একটা হলো এইটা, আর একটা হলো এইটা, আর একটা হলো অ্যাপ্লাইড ভোল্টেজ, একটা দুইটা তিনটা চারটা। আচ্ছা, দিস factor have been shown in the figure. স্যার লেগ বিহাইন্ড এর পর স্যার কি বললেন স্যার, একটু আরেকবার বলা যাবে স্যার? Lag behind by the applied voltage of an angle phi. আচ্ছা, এই যে কথাগুলো এতক্ষণ বললাম অমুক তমুক অমুক হবে, this factor is shown in the figure 4b। আজকের মতো হ্যাঁ 4n আছে না, হ্যাঁ 4b 4b shown in the figure 4b. This figure is known as a diagram called vector diagram oblique phasor diagram. And now I am going to draw this diagram. বুঝাইতে পারছি কি বললাম এতক্ষণ ধরে? ভেক্টর ডায়াগ্রাম অফ, এটা একটু বাঁকা হলো আসলে। এই যে কথাগুলো বললাম একটু আগে, এইগুলো হলো ফ্যাক্টর বলা হয়, এই যে এতগুলো ভ্যালু হেনা তেন is shown in a diagram, shown in the figure, সেই ফিগার হলো 4b, এটা 4b আগে দেখে নিই, 4b. This diagram is known as 4 কত 4b 4b। একটু বাঁকা হয়েছে আসলে, তোমরা ঠিক করে আঁকো। এটা হলো ভি, এটা হলো ভি এল, এটা হলো ভি আর, এটা দিচ্ছিল ফাই ফেজ অ্যাঙ্গেল। তাহলে এগুলো ওই যে ভেক্টরের সূত্র আছে না, রেজাল্টেন্ট ভেক্টর, হ্যাঁ ইন্টারমিডিয়েটে বহু পড়ে আসছো, এখন তো সব মাথা চুলকাইতে থাকবো। তো আমরা এই রেজাল্টেন্ট ভেক্টরটাই বের করতে চাচ্ছি ফ্রম দিস ডায়াগ্রাম, এন্ড দিস ডায়াগ্রাম ইজ নোন অ্যাজ হলো কি ভেক্টর ডায়াগ্রাম অর ফেজর ডায়াগ্রাম বলা হয় অন্য ভাষায়, অন্য ওয়ার্ডে। ইন আনাদার ওয়ার্ড ভেক্টর ডায়াগ্রাম, আমরা তো একটু আগে পরিচিত হলাম, ডায়াগ্রাম অর হলো কি ফেজর, CHASOR of RL AC সার্কিট, RL AC সার্কিট। এটা কোনটা, এই ডায়াগ্রামটা, ফিগার হলো কত জন 4b 4b। এই যে ফিগারটা হলো ফেজর ডায়াগ্রাম অফ হলো কি RL AC সার্কিট। ক্লিয়ার? তাহলে ফ্রম দিস ডায়াগ্রাম, দ্যাট মিন্স ফ্রম দিস ফিগার অর 4b, ঠিক আছে, কি লিখতে পারি,
যেখানে মনে করো আমি যদি নাম দেই, নাম দিলাম মনে করো এটা ধরো এ, এই পয়েন্টটা হলো এ, এটা হলো বি, in this diagram OA represent হলো voltage drop VR, AB represent হলো voltage drop VL, and OB is the resultant vector V. That means হলো কি applied voltage. So we can easily using Pythagoras না কি যেন বলে যেন সূত্র না কি আছে, জি স্যার, পিথাগোরাসের সূত্র স্যার, অতিভুজ স্কয়ার ইকুয়াল ভূমি can স্কয়ার প্লাস easily write হলো VR square আর VL square. ক্লিয়ার? এগুলো কিন্তু কোত্থেকে আসলো, এগুলো কিন্তু আন্দাজে আসলো না, কিন্তু আসলো সব বলে যেখান থেকে ফোর, কি নাম যেন বলে, ডায়াগ্রাম, ভেক্টর ডায়াগ্রাম ফোর, কি বলো ফোর পি। তাহলে আমরা এখানে মান বসাই, ভিআর বলতে কি, এই যে ভিআর ভোল্টেজ ড্রপ, এই যে আইআর, দ্যাট মিনস আই আর স্কয়ার প্লাস ভিএল মিনস হলো আই এক্সেল না, কারোর জন্য আবার ধারণা না হয় এক্সেল মানে যে টি শার্টের মাপ, বুঝাইতে পারছি বাবারা? কারণ আজকাল বাজারে এক পা আগালেই দেখা যাচ্ছে যে শার্ট প্যান্ট হেন তেন ভরা, এক্সেল মিডিয়াম সাইজ হেন স্মল আসেন স্যার, 2 টাকা 10 টাকা 5 টাকা, এই জিনিসটা মাথার মধ্যে ঢুকতে ঢুকতে পরীক্ষার সময় আমাকে বলে ফেলতে হবে স্যার সাইজ অফ দা হলো কি টি শার্ট। ক্লিয়ার? তাহলে কি হলো, এখানে সব স্কোয়ার না, তাহলে আই স্কোয়ার হবে, সব স্কোয়ার হবে, তাহলে আইটাকে আমরা রুট ওভারের বাইরে নিয়ে আসতে পারি। আমি সংক্ষেপে একটু করলাম আর কি। তাহলে এখানে আর স্কোয়ার থাকলো আর এখানে থাকলো এক্স এল স্কোয়ার। জায়গাই তো নাই দেখি। আচ্ছা আমি এখান থেকে এদিকে গেলাম, এই যে ভি ইকাল টু না, ভি ইকাল টু আমি এদিকে গেলাম আই আই জেড, আই জেড where z is equal to এই জেড মানে কি রুট ওভারের ভিতরে যেগুলো আছে না, আর স্কোয়ার প্লাস এক্সেল স্কোয়ার, এই যে another quantity z is the another quantity, নয় নিউ কোয়ান্টিটি, এটা আমরা এখনো পরিচিত হয়নি, এখন পরিচিত হবো। তাহলে জেড এর ভ্যালুটা এটা কিন্তু এল না, কিন্তু ধরো এটা স্কোয়ার, দিস ইজ হলো আর স্কোয়ার, আর স্কোয়ার প্লাস এক্সেল স্কোয়ার, it denoted by হলো z. This quantity is known as হলো impedance of the RL circuit. This quantity is known as impedance of RL AC circuit. এই জেডটা হলো impedance, রেজিস্ট্যান্স আছে না, impedance সবই হলো রোধ, impedance of হলো RL circuit, because the quantity দেখো যা আছে মান দেওয়া আছে এল আর হলো আর, এখানে কিন্তু সি ক্যাপাসিটেন্স নাই, কিচ্ছু নাই, দ্যাট ইজ হোয়াই ইট ইজ নোন অ্যাজ হলো ইম্পিডেন্স অফ হলো আরএল সার্কিট, এসি আরএল সার্কিট। ঠিক আছে, নাও if we are going, if we try to draw the diagram shown in the figure হলো 4c is known as the phasor diagram of RLAC circuit. Now সেই ডায়াগ্রামটা আমরা আঁকি, আমরা ভেক্টর ডায়াগ্রাম কিন্তু আঁকছি, ভেক্টর ডায়াগ্রাম ভেক্টর, এখন আমরা
ফেজর বা ভেক্টর ডায়াগ্রাম ফর ইম্পিডেন্সের ক্ষেত্রে আর কি আঁকতেছি। এই একটু বড় করে নেই এখান থেকে। হ্যাঁ, একটু আগে বললাম এটা শোন আর হলো জন্য ফিগার সি না। জেড এটা হলো, আরে কি হলো, জেড এটা হলো আর, এটা হলো এল এক্সেল, এটা রোধ, আর এখানে হলো অ্যাঙ্গেল হলো যেটা হলো সেটা হলো ফাই। এই ভেক্টর ডায়াগ্রাম হলো ফিগার কত জন, 4c। The figure or diagram 4c is known as vector diagram for হলো impedance of RLC সার্কিট। এখানে যদি 0 দেই, এখানে যদি এ দেই আর এখানে বি দেই, দুইটা কিন্তু কনফিউজ করা যাবে না। এই যে এই একটা আর এই একটা, এটা সম্পূর্ণ কিন্তু ভিন্ন। এখানে আমরা শো করছে হলো ভোল্টেজ ড্রপ গুলো অর্থাৎ ভোল্টেজ, আর এখানে শো করা হয়েছে হলো সব রোধ গুলো অর্থাৎ ইম্পিডেন্স, রেজিস্টর ইত্যাদি ইত্যাদি, যেটা দিস ইজ নন অ্যাজ হলো ইম্পিডেন্স। ও এ রিপ্রেজেন্ট দা রেজিস্ট্যান্স, ও এ বি রিপ্রেজেন্ট হলো ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, and OB is the resultant vector, that means impedance for this case. Clear নাকি? এখানে ওই একই জিনিস, আইটা কিন্তু লেখ করে যাবে। এখানে আই, ও আমি আইটা দেই এখানে দিছি না, এখানে দিতে হবে না। স্যার ইম্পিডেন্স কি স্যার ওহম দিয়ে প্রকাশ করব স্যার? সব ওহম দিয়ে, সব রোধ যত আছে সব ওহম। কেন এই যে এটা কি, এই যে এখান থেকে আসো ফ্রম দিস ইকুয়েশন, এই যে এটা আমরা মেজার করি ওহম দিয়ে, এক্সেল মেজার করে সেটা আমরা প্রুফ করে দেখাইলাম। তোমাদের প্র্যাকটিস করতে হবে এই জায়গায়। আবার এক্সেল প্রুফ করা হলো ওহম দিয়ে, মেজার করা হলো যেটা দেখলাম আমরা। তাহলে সবই তো ডান পাশে সব হলো ওহম, তাহলে বাম পাশে কি অবশ্যই ওহমে মেজার করতে হবে। এই তাহলে কি হলো, এটাও লেগস বিহাইন্ড ইট। আচ্ছা, ফ্রম দিস কি করব আমরা এখন, অ্যাঙ্গেল বের করবো। এই যে ফাইটা তো আমাদের বের করতে হবে, ফাইটা এখনো তো বের করি না, আমরা সবই বের করছি না, ফাই বের করি। তাহলে আমরা যদি ট্যান নেই, ট্যান অ্যাঙ্গেল ফাই, এটা ফাই এইভাবে লেখো। হ্যাঁ, এটা নিলে কি হবে, এবি বাই হলো ও এ নাকি, কিন্তু ডেফিনেশন অফ হলো ট্যান থিটা না, এবি বাই হলো ও এ, ঠিক আছে না? আচ্ছা, এবি মানিস হলো এক্সেল না, আর ও এ মিনস হলো আর। তাহলে ট্যান ফাই সমান সমান এইটা, তাহলে ফাই সমান সমান কি হবে তাহলে, ট্যান ইনভার্স, এগুলো তো আমরা ইন্টারমিডিয়েট থেকে জানি সব, এক্সেল ডিভাইডেড বাই আর, এক্সেল ডিভাইডেড বাই আর। এইভাবেও লেখা যায়, আবার আমি সাধারণত এইভাবে লিখি, এই যে ব্র্যাকেটের মধ্যে দিলে জীবনও ভুল হবে না। না হলে ওই যে একটু আগে দেখালাম সাইন থিটা আর থিটা কাটাকাটি করে শেষ করবে, কোথায় যে কোনটা কি আছে আল্লাহ জানে। আর এখন এটা বোঝা যাবে যে এটার ভিতরে একটা কিছু আছে, তার মানে এটাকে অ্যাঙ্গেল ধরা হবে, যেহেতু আমরা এটার সাথে মিল করি। যদি এটা অ্যাঙ্গেল, তার মানে এটাও অ্যাঙ্গেল হবে, আর এটা তো হলো তার সাইন, কি যে হবে এটা কার অ্যাঙ্গেল, এই আর কি। ঠিক আছে, তাহলে ওহমস ল আমরা কিভাবে লিখবো এখন দেখি, কই লেখা যায় জায়গা, আমি এখানে লিখি। এই গেল হলো এতগুলো জিনিস, কিন্তু বৈশিষ্ট্য বের হয়ে হলো আর এন এ সার্কিটের নাম হলো, আমাদের বাদ রইল হলো ওহমস ল। ওহমস ল যদি আমরা লিখি তাহলে হলো এটা হলো কারেন্ট ম্যাক্সিমাম ভ্যালুটা হবে কি ভি না,
ভি বাই আর, তো তার মানে ভি বাই জেড। দিস হলো ওহমস ল, ওটা হলো ভি ম্যাক্স হবে আর কি এখানে। এটা ওটা যেহেতু ভি আই দিছে, তো এটাও তাই হবে। কেন হবে এটা যদি আমরা এইভাবে লিখি, এই যে অনেক কিছুই তো এখানে আঁকলাম, সাইন থিটা না, তাহলে ওটা কি হবে, আই কি হবে, sin আইও theta, আমাদের আইও সাইন থিটা আই এম হবে, যে আই এমটা নিয়ে আমরা করছি, অর্থাৎ ম্যাক্সিমাম ভ্যালুটা অ্যাম্পলিটিউড যেটা, সেটা নিয়েছি। তাহলে এটা কি করবে, লেগস বলছিলাম না, এই কারেন্টে তো লেগস করবে না, বাই ফাই। আর এই থিটা মানে তো হলো ওমেগা টি, কিন্তু বুঝো কিন্তু আবার এটা জেনারেল ফর্মে লিখলাম আর কি। এই তো শেষ। তার মানে হলো কি ওহমস ল আমরা পেয়ে গেলাম, এখানে লিখতে হবে কিন্তু ওহমস ল গিভস ইজ গিভেন বাই দা, এইভাবে। এখানে হলো আর ছিল কিন্তু আমাদের ডিসির ক্ষেত্রে, এখানে আমাদের ইম্পিডেন্স পেয়ে গেলাম, অর্থাৎ নতুন কোয়ান্টিটি পেয়ে গেলাম, তাই তো। স্যার তাহলে আমরা ইম্পিডেন্সের কি ফেজও পেলাম, এটা কিন্তু ফেজ ভ্যালু, এটা কিন্তু ফেজ ভ্যালু, এই যে ফাইটা কিন্তু যেটা হলো ফেজ, এখানে লিখে নাও। ইম্পিডেন্স হলো এটাও অলসো রেজিস্ট্যান্স, দ্যাট মিন্স রোধ, বাট combined with the not only হলো কি resistance, also the other circuit elements in present case হলো inductance phase value। আবার এই ফেজ ভ্যালু বলতে আবার বোঝো না যে কোনো ব্যক্তির ব্যক্তিত্বকে বোঝাচ্ছে, সেটাও তো আমরা বলি ফেজ, সেই ফেজ বানান কিন্তু ভিন্ন। বলি না অমুকের ফেজ ভ্যালু আছে, তাকে ভোট দেওয়া যায়, তাকে অমুক চেয়ারে বসানো যায়, তমক করানো যায়, তমক করতে হয়, হ্যাঁ, সেটা কিন্তু এটা। যেমন আমার আমার ক্ষেত্রে যদি বলা, আমার যেহেতু ভার্সিটির প্রফেসর, আমার একটা ভ্যালু আছে যে হ্যাঁ, কিসের কি ভ্যালুটা, ফেস ভ্যালুটা কি, আমি হলো ভার্সিটির প্রফেসর, এরকম আর কি। কিন্তু এটা কিন্তু ভিন্ন জিনিস, এটা কিন্তু পিএইচএএসি। ডোন্ট কনফিউজ অ্যাবাউট ইট, এগুলো কিন্তু অ্যাঙ্গেল, এটা কিন্তু অ্যাঙ্গেল, এটা কিন্তু কোনো ব্যক্তির আমি ক্রেডিট দেওয়ার জন্য মান নির্ণয় করতেছি না কোনো কিছু দ্বারা। ক্লিয়ার নাকি? হুম, এখন তোমাকে আমার প্রায় শেষের দিকে আর 2 মিনিট 5 মিনিট লাগবে। তাহলে কি হলো, সবই হলো না, আর একটুখানি বাদ আছে, আমি সেই একটুখানির জন্য আমি একটু শেষই করে দিই, 5 মিনিট লাগবে। তাহলে কি হলো, ওহমস ল পেলাম, এখন আমাদের হলো পাওয়ারটা বের করতে হবে না, তোমরা এগুলো কথায় লিখতে হবে, পাওয়ার ভ্যালু। তারপর একটু আগে তো দেখলাম পাওয়ার তো এইভাবে লেখে না, অথবা আমরা এইভাবে লিখি আই স্কোয়ার আর, না, এটা আমাদের ক্লাসিক্যাল সূত্র বা ডেফিনেশন। তাহলে এখান থেকে আমরা এইভাবে লিখতে পারি, ইনটু দিয়ে, না, আই আই আর, তার মানে আই, আর এই আই মানে হলো কি ভি বাই জেড ইউজিং ওহমস ল বাই আর। তাহলে কি হলো, শেষ অবধি আমাদের এটাকে আমরা লিখতে পারি হলো ভি আই আর বাই জেড সমান সমান ভি আই কস ফাই ফ্রম হলো কি যেন ডায়াগ্রাম, কত ফিগারটা কত যেন ওটা 4C বোধ হয়, না, ফ্রম ফিগার 4C। দেখো এটা মিলায় দেখো, কস ফাই বলতে কি বোঝায়, এই আর বাই জেড হবে, ফ্রম ফিগার 4C বোধ হয়, না, দেখা যায় না, জি স্যার, জি স্যার, এই যে করছি স্যার। 4C না, আর বাই জি জেড। হ্যাঁ, তাহলে আবার এত যাবো না, হ্যাঁ, তাহলে ফ্রম, সেই কারণে লিখে দিলাম ফ্রম ফিগার হলো 4C। ওহ, মশা তো, কার মানটা লিখলাম, এর এই মানটা, স্যার কয়েল ধরেন, স্যার কয়েল ধরেন। কয়েল দেই না, আচ্ছা যাই হোক। তাহলে কি হলো, পাওয়ার সমান সমান কি হলো, ভি বাই ভি আই কস
ফাই, ফাইটা কি আমরা জানি এটা হলো ফেজ, দ্যাট মিনস হলো অ্যাঙ্গেল। ঠিক আছে, এখন আর একটা নতুন জিনিস পেয়ে গেলাম আমরা, কি জানো, এই যে হলো এটা cos phi. This is the another quantity. Cos phi is known as or called as হলো কি power factor. The another cos phi লেখো, cos phi is the another quantity is called power factor. আমরা তো পাওয়ারের জানি হলো এটা, এই যে এইটুকুর মধ্যে ফ্রম ডিসি বা আমাদের ক্লাসিক্যাল ডেফিনেশন ফ্রম ডিসি, তাই তো আমরা জানি যে এটা, এই যে একটু আগে লিখছি হয়ে যায় এটা, এই যে বাট ইন এসি তে দেখা যাচ্ছে যে না, এর সাথে আরো মাল্টিপ্লায়ার হিসেবে আছে হলো একটা অ্যাঙ্গেল, অর্থাৎ cos phi is known as হলো কি পাওয়ার ফ্যাক্টর। is known as এই বা called হলো কি পাওয়ার ফ্যাক্টর অফ দা মশা পাওয়ার ফ্যাক্টর অফ দা আরএল এসি সার্কিট অফ হলো আরএল, এখন যা পড়াচ্ছি সব আরএল এর মধ্যে আমরা আছি, আরএল এসি সার্কিট সিকেটি। তাহলে যদি আমরা ইউনিট বলি ইন ডিসি বা আদার ডেফিনেশন ক্লাসিক্যাল, আমরা জানি যে এটা হলো ওয়াটস এ মেজার করা যায়, when it is written as হলো এই যে এই ফর্মে ভোল্ট আর হলো অ্যাম্পিয়ার, ভোল্ট অ্যাম্পিয়ার মাল্টিপ্লাই করলে আমাদের ওয়াট হয়, এটা আমরা সেই হাই স্কুল থেকে জানি, আমাদের বিজ্ঞানীরা সেভাবেই বলে আসছে। ঠিক আছে, সব ডিসির ক্ষেত্রে, বাট এখানে এসে দেখা যাচ্ছে না, একে আবার মাল্টিপ্লাই করতে হচ্ছে cos phi দ্বারা। ঠিক আছে, তাহলে ইন এসি আমরা কিন্তু মেজার করতেছি শুধুমাত্র ভোল্ট অ্যাম্পিয়ার দিয়ে না, বাট ইট ইজ ওয়াইজ টু টেক দ্য কোয়ান্টিটি অ্যাজ এ মাল্টিপ্লায়ার cos phi। ঠিক আছে, we have to take the quantity cos phi as a multiplier of হলো ভোল্ট এন্ড অ্যাম্পিয়ারের, কে মাল্টিপ্লাই করতেছি cos phi দিয়ে ইন এসি। কিন্তু ক্লিয়ার নাকি? হ্যাঁ, স্যার ক্লিয়ার স্যার। আর ভোল্ট আর অ্যাম্পিয়ার আমরা নিচ্ছি আরএমএস ভ্যালু, কিন্তু এগুলো কিন্তু বোঝার বিষয় আছে, ডিসির সাথে এখানে গোড়ালে হবে না। তাইলে আমরা পাওয়ার ফ্যাক্টরও পেয়ে গেলাম, ইম্পিডেন্সও পেয়ে গেলাম, নতুন নতুন টার্ম যেগুলো আমাদেরকে পরবর্তীতে কাজে লাগবে। তাহলে আজকের মতো তাহলে আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। এখন কারো কোনো জিজ্ঞাসা থাকলে, প্রশ্ন থাকলে করবার, না হলে এইসব জিনিস ফর্ম ইউজিং হলো ম্যাথ, ফর্ম ইউজিং হলো ফিজিক্স, দ্যাট মিনস সায়েন্স। কি সায়েন্স? ফিজিক্যাল সায়েন্স, দ্যাট মিনস বেসিক সায়েন্স। সো আর বেসিক সায়েন্স আমাদেরকে ইন্ডিকেটস করে যে again and again try and try to learn more and more or form the foundation. ক্লিয়ার নাকি? এগুলো কিন্তু ফেলে রাখার জিনিস না যে আমি একদিন পড়লাম গল্পের বই শেষ, আমার জীবন এখানেই শেষ ইতি, এটা কিন্তু তা না। এটা তো দেখতেই পারতেছে এখানে হিউজ ম্যাথ, হিউজ ফিজিক্স, হিউজ সায়েন্স, আর তোমাদের ক্ষেত্রে হলো সেই ক্রিয়েটিভিটি। এই সার্কিট দিয়ে বলা হলো যে বৈশিষ্ট্যগুলো কি কি, ক্যারেক্টারিস্টিক্স গুলো আমাকে ড্র করে দেখাও 1 2 3, বা বলা হলো যে ডায়াগ্রাম এঁকে দেখো, এই যে এরকম আমার ভেক্টর ডায়াগ্রাম আছে, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কি হবে দেখাও এঁকে। এটা হলো ইঞ্জিনিয়ারদের কাজ। মানে সায়েন্স আলারা তো জানেই, তারা জানেই তো তোমাদেরকে থ্রো করে দিছে, রেডি করে দিছে, তা নাহলে তো তারা দিত না। আর তোমরা ফ্রম দিস নলেজ তোমাদের সেই ডিজাইনটা তোমাদের করতে হবে, অর্থাৎ দ্যাট মিনস ইঞ্জিনিয়াররা গো ফর দ্য ডিজাইন বাই নোয়িং দিস নলেজ। ক্লিয়ার নাকি?
কেন তোমাদের দরকার, কেন সায়েন্স আলাদের দরকার, কেন কাদের দরকার, এই যে এইগুলো হলো তোমাদের দরকার। এই যে সার্কিট ডায়াগ্রাম এঁকে দেখাও, হেন করো তেন করো, এই যে সব ফিগার, সার্কিট ইত্যাদি, এটা হলো হলো ক্রিয়েটিভিটি এন্ড হলো ইঞ্জিনিয়ারদের কাজ। বাট ইঞ্জিনিয়ার এটা করতে গেলে অবশ্যই ওই যে সায়েন্স আলারা যেসব কাজকর্ম করে গেছে সেগুলোকে অবশ্যই রেফার করতে হবে, বুঝতে হবে, জানতে হবে। ঠিক আছে, আচ্ছা আজকের মতো তাহলে আমরা এখানেই শেষ করি না? মানে কি এগুলো আর আসতে পারে? কিসের? আগামীকাল বললাম তো, আগামীকাল যে পরীক্ষা হবে সেটা হলো গত ক্লাস পর্যন্ত যা পড়ানো হয়েছে তাই। আজকে যেগুলো পড়া হলো এগুলো কোনো আসবে না, এগুলো তো আবার আর একদিন অ্যাক্টিভিটির মধ্যে থাকবে। আজকের যে বিষয়বস্তু এগুলো আগামীকাল পরীক্ষার সিলেবাসের মধ্যে নাই। সেটা আছে হলো বিফোর, গত দিন থেকে একদম বিফোর যত গ্রুপ, বোথ থিওরি এবং ল্যাব কোর্স দুইটা মিলে যা পড়ানো হয়েছে তাই। এবং এটা অনেক সিরিয়াস পরীক্ষা, অনেকক্ষণ ব্যাপী পরীক্ষা। ক্লিয়ার? স্যার মনে করো যে তোমরা সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিতে আসছো, এরকম মনে করতে হবে। বুঝাইতে পারছি ঘটনাটা কি? এটা কিন্তু ক্যাজুয়ালি না, আরে কি 10, 20, 15 মার্কসের জন্য কি করবো, দূর দিলাম না, ক্যাজুয়ালি নিলে কিন্তু হবে না। এটা দেখলেই বুঝতে পারবা এটা অ্যাজ লাইক অ্যাজ সেমিস্টার ফাইনাল। হ্যাঁ বুঝতে স্যার। পারছি, কাজেই ভালো করে পড়াশোনা করে আসতে হবে। যদি কেউ কিছু শিখতে চাও, ভালো মার্কস তুলতে পারো, নিতে চাও, তাদের জন্য একটা বড় সুযোগ আছে। হ্যালো স্যার। হুম। স্যার কালকে স্যার ল্যাবের যে ক্লাস টেস্ট আছে স্যার, ওটা স্যার কিভাবে হবে ল্যাবেরটা? ল্যাবের ক্লাস টেস্ট আছে বলে তো বলিনি আমি কিছু, আমি তো বলছি যে ট্রিপলি যে কোর্সটা আছে সেই কোর্সের ক্লাস টেস্ট। ল্যাবের ক্লাস টেস্ট বলে সেখানে সেখানে ল্যাবের কোর্সও আছে, কি বলে থিওরি কোর্স আছে, দুইটাতে একই টাইটেল, একই জিনিস। ওইটা বাদে তো এটা নাই, এটা বাদে তো ওইটা নাই। বুঝাইতে পারছি ঘটনা? কাজে একই জিনিস, সাবজেক্ট ম্যাটার এক। কাজে ল্যাবে যতটুকু করানো হয়েছে সেটুকু, আর থিওরি যতটুকু পড়ানো হয়েছে সেটুকু সব পড়ে আসতে হবে আগামীকাল 4টার সময়, কিন্তু 5টার সময় না। আর প্র্যাকটিস করতে হবে, একটু আগেই বলছে এগুলো কিভাবে ফাইলটা আপলোড করব, তার জন্য মিনিমাম 20 মিনিট সময় রাখতে হবে। যারা এক্সপার্ট তাদের হয়তো কম লাগতে পারে, আর যারা একটু দুর্বল আছে তাদের বেশি সময় লাগবে, তাদের জন্য 15-20 মিনিট সময় রাখতে হবে ফাইল করে ওটাকে আপলোড করার সময় মতো, নির্দিষ্ট সময়। গতদিন তো ওটা প্র্যাকটিস হয়েছেই, আর কি ওইভাবেই একই জিনিস, ওই এতেই হবে, কি নাম, ক্লাসরুমে পরীক্ষা হবে। বই পুস্তক সব ফ্রি, যত কিছু নিয়ে আসতে পারো, কোনো সমস্যা নেই। সেগুলো তো আর আমি এখান থেকে ওয়াচ করতে পারবো না, মানে এখানে তো আমার ক্যামেরাও সেট নেই, কিছুই সেট নেই। সেগুলো আলাদা সফটওয়্যার আছে, সেটা আর আমি ব্যবহার করবো, সেটা আমার কাছে নাই। বিশ্ববিদ্যালয়ে কিনতে হয় বা ডেভেলপ করে নিতে হয়, সেগুলো অন্য জিনিস। সেগুলো এখনো বিশ্ববিদ্যালয়ে ওগুলো ডেভেলপের পর্যায়ে আছে, সব বিশ্ববিদ্যালয়। ডিজিটাল ইউনিভার্সিটি নাকি সেটা একটা তৈরি করতেছে, সেটা সব বিশ্ববিদ্যালয়কে দিয়ে যাওয়ার কথা, তখন হয়তো বা। জানো তো একটা বিশ্ববিদ্যালয় আছে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি। হ্যাঁ স্যার, আমাদের কায়দা করে। হ্যাঁ, কাইলে হয়তো তারা নাকি তৈরি করতেছে, সেটাই শোনা যাচ্ছে, তবে এখনো আমরা পাইনি। দেখতে হবে, বুঝতে হবে ইত্যাদি। সেটা বলে বলে প্রক্টোরিয়াল সফটওয়্যার। স্যার আপনি ওয়াচ করতে পারবেন কি কি করছে না করছে যা কিছু। ফিচারটা ওই ওয়াচ দিয়ে কোনো কিছু হয় না, সরাসরি পারতেছি না কন্ট্রোল করতে, আর এই সাথে কন্ট্রোল করতে পারবো অত হয় না, কোনো কিছুই হয় না। ছাত্ররা কোশ্চেন তো হল রুমে রাখতেছে না, বাসায় রাখছে, ওটা চলে যাচ্ছে সেই আমেরিকা, কয়েক সেকেন্ডের মধ্যে সেটা আবার চলে আসতেছে। কিসের তুমি ওয়াচ করবা, কি করবা তুমি? যখন তুমি নেটে কানেক্টেড হচ্ছ, তার মানে ওয়ার্ল্ড তোমার হাতে, বাসার মধ্যে। হ্যাঁ, আর কয় সেকেন্ড লাগে সেটা, যেমন তোমরা একটা ছোট্ট উদাহরণ দিই, ইমেল যে পাঠাও কয় সেকেন্ড লাগে আমার কাছে বা যার কাছে পাঠাও রিসিভারের কাছে আসতে, কয়েক সেকেন্ডের বিষয়। যদি কোনো ডিজাস্টার হয় আর কি, ধরো হঠাৎ করে ভূমিকম্প হয়, সব ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস হয়ে গেছে, তাহলে তো অন্য জিনিস। কিন্তু সবকিছু নর্মাল থাকলে কয়েক সেকেন্ডের তো পেয়ে যাচ্ছে না, পেয়ে যাচ্ছে। তো এরকমই তো
তুমি সারা ওয়ার্ল্ডে ওটা ওটা তুমি ভাইরাল করে দিয়ে তুমি তোমার অ্যান্সার খুঁজে নিয়ে আসতে পারবা। তো সেটা কে ওয়াচ করবো? ওই ক্যামেরার সাধ্য আছে? আমি এখানেই যে তোমাদের ছবি ভালো করে দেখি না, আর আমার চেয়ে অন্যদের আর কারো এত কত ভালো চোখই আছে, আর কি দিয়ে দেখবে? ক্যামেরা খুব ভালো, ক্যামেরার ইমেজ গুলো দেখছো, এতে সিসি ক্যামেরা অ্যানালাইসিস করে যখন বিপদে পড়ে তখন দেখছো কিছু বোঝা যায় কিছু বোঝা যায় না, তখন বলা হয় যে এটার টেকনিক্যাল, এর জন্য এটা ভালো করে আসে না এই ছবি, হ্যাঁ তেন কত কথা তখন শোনা যায়। আবার ওগুলোর জন্য আবার মান ভেদে কিন্তু ডিভাইসের ব্যাপার স্যাপার আছে, সেখানে ওই যে কনফিগারের ব্যাপার স্যাপার আছে। কাজে সব ক্যামেরা তোমাকে সব সাপোর্ট দিবে এমন না। যেমন এই যে ল্যাপটপ ডেস্কটপে যেমন কনফিগার আছে, ওখানেও তাই আছে। এখানে যদি ভালো কোয়ালিটির ভালো মানের হয় তাহলে এখানে তোমার সবকিছু ভালো করবে, আর না হলে দুর্বল হলে দুর্বল ভাবেই তুমি কানেক্ট হতে পারবে না। তাদের সমস্যা সব দিকেই আছে, এগুলো দিয়ে কোনোদিনও হবে না। আমরা সরাসরি তাই কন্ট্রোল করতে পারতেছি না, এই অনলাইনে কি কন্ট্রোল করবো তুমি? তো সেই কারণেই কোশ্চেন আমাদেরকে সেইভাবেই তৈরি করতে হচ্ছে আর কি, বা হবে, যাতে করে ওই ডিউরেশনের মধ্যে কোশ্চেন খুঁজে বের করতে করতে তোমার ডিউরেশন শেষ, আর তো আলটিমেটলি তুমি ট্র্যাপে পড়ে গেলা। তুমি যদি 20 মার্কস 10 মার্কস ছেড়ে আসো তাহলে আর কি হলো? তোমার তো লাভ কি হলো? পাস করাও দূরের কথা, আবার গ্রেড উত্তীর্ণ করাও দূরের কথা। যে জানবে সে লিখতে হবে, আর যে প্রশ্ন বই খুঁজতে থাকবে কোথায় সলিউশন আছে, কোথায় কোন অ্যান্সার আছে, বা নেট ঘাটে থাকবে, তো সময় তো শেষ। সময় আর কত দিবে? অনন্তকাল তো সময় দিবে না, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, এই তো সর্বোচ্চ। কাজে ট্রাই করো পড়াশোনা করার। ওকে, তাহলে ঠিক আছে না? স্যার কালকে যদি স্যার কারেন্ট না থাকে স্যার কি করবো স্যার? কি করার আছে? কিছুই করার নাই। কি করবা? কোশ্চেন নিয়ে পরে নিজে নিজে প্র্যাকটিস করতে থাকবা, তাহলে পরবর্তীতে তো লাগবে। বুঝলো নি? স্যার আমি তো স্যার আমাদের এখানে স্যার আবার 30 তারিখ পর্যন্ত স্যার ইয়ে করছে স্যার, এক্সটেনশন করছে স্যার, যে 30 তারিখ পর্যন্ত। অনেক এলাকাতে এগুলো হচ্ছে, এগুলো কিছু করার নাই তো এখন। এগুলোর জন্য তো আর কিছু করতে হবে। আর সবার কিন্তু ক্যামেরা অন করতে হবে ওই দিন মানে কালকে আর স্যার কি। গত ক্লাস স্যার গত ক্লাস স্যার অর্ধেকটা ক্লাস করছি, অর্ধেক ক্লাস করি নাই। আর পরীক্ষা যে আছে স্যার এই বিষয়টা স্যার আমি পরে জানতে পারছি স্যার। পরে জানতে পারছো মানে? ও ওই দিন নাকি মানে গত পরীক্ষা? আচ্ছা। স্যার ওই দিনে, কিন্তু না স্যার না, ওই দিনের ক্লাসটা আমি করতে পারি। আমি তো আগে আগেই তো দিয়ে রাখি সবকিছু। আচ্ছা, এনিওয়ে যাই হোক, জি স্যার। তোমরা ট্রাই করো ক্যামেরা, যার যার প্র্যাকটিস করা দরকার প্র্যাকটিস করে সেভাবে সেট করতে থাকো, ঠিক করতে থাকো। এখনো 24 ঘন্টার সময় আছে। তো ঠিক আছে, আগামীকাল 4টার সময়, ভুল করবো না টাইমটা কিন্তু। ওকে, গুড।